ওকে, সো আমরা লাস্ট ক্লাসে জেনেরিকটা শুরু করছিলাম, সো অল্প একটু বাকি আছে, যেটা শেষ করে দেবো এখন। আর পিছনে ছোটো ছোটো কিছু টপিক বাকি ছিল, ওইটা একটু হালকা একটু টাচ দিই। মানে টপিক বাকি ছিল না, মানে পড়ানো হয়েছিল, যেমন তোমাদের ইনার ক্লাস তো পড়ানো হয়েছিল। ইনার ক্লাসে জাস্ট ছোটো একটা এক্সাম্পল দেখাইতে বলে গেছি। তো এই ধরনের কয়েকটা টপিক জাস্ট আমি একটু দেখাই দেবো, টাচ করে। সো মোটামুটি একটু জেনেরিকটা আবার রিভিউ করি। সো ফার্স্ট অফ অল আমরা দেখছিলাম যে কীভাবে আমরা যেমন এখানে আরও কতগুলো মেথড ডিক্লেয়ার করছিলাম। উপরের দিকে যদি দেখি যে আমরা হচ্ছিল ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল ইনপুট প্যারামিটারের জন্য আমরা ডিফারেন্ট টাইপস অফ আমার ফাংশন অথবা মেথড ডিক্লেয়ার করতে হয়েছিল। কারণ হচ্ছিল যারা প্যারামিটার নেম সেম, বাট আমার প্যারামিটার যখন ডিফাইন হয় দেন উই হ্যাভ টু ডিফাইন দ্যাট মেথড সেপারেটলি। কারণ আমাদের প্রত্যেকটা মেথডের মধ্যে প্যারামিটারের মধ্যে আমরা হচ্ছিল, দেখো এইভাবে চিন্তা করো, আমরা যখন এই যে ইন্টিজার অ্যারে এর মধ্যে কি অল পসিবল ভ্যালু পাঠাইতে পারি, অথবা একটা ভেরিয়েবলের মধ্যে কি আমি অল টাইপস অফ ভ্যালু রাখতে পারি। মনে করো একটা ইন্টিজার ভেরিয়েবল রাখলাম, তাহলে ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে কি আমি 1 2 3 4 ইনফাইনাইট সম্ভব যে কোনো আমি নাম্বার আমি রাখতে পারবো। সো আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি এই কারণে যাতে আমি এখানে ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু রাখতে পারি। আমরা যখন ইনপুট নিতাম, আমাদের যখন ফার্স্ট আমরা ভেরিয়েবল পড়ছিলাম, তখন আমাদের মানে ফার্স্ট অফ অল তো কোশ্চেন ছিল যে কেন আমি ভেরিয়েবল ইউজ করবো। তো আমি নর্মালি তো লিখতে পারতাম যে 1 + 1 হলে 2, 2 + 1 হলে 3, 3 + 1 হলে 4। তাহলে কি এরকম কোডের মধ্যে আমাকে চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল তোমাকে আমি যদি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে বলি যেখানে হলো ইউজার নেম, মানে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড হচ্ছিলো ইউজারের কাছ থেকে নিবে, আফটার দ্যাট হচ্ছিলো সে ভ্যালিডেট করবে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা ঠিক কিনা। এখন তুমি কি করতে পারো, এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা তুমি একটা ফাইল থেকে রিড করে তারপরে দেখতে পারো যে সে ঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিছে কিনা। অথবা তুমি একটা স্পেসিফিক ইউজার নেম দিয়ে রাখতে পারো, যে ইউজার নেম যদি ইকুয়াল অ্যাডমিন হয়, পাসওয়ার্ড যদি ইকুয়াল 1 2 3 4 হয়, তাহলে তুমি লগ ইন করতে দেবে। কিন্তু কয়েকদিন পরে যদি তোমার চেঞ্জ করতে হয়, তাহলে কি পুরো কোড চেঞ্জ করতে হবে, কারণ কোডের মধ্যে তো তুমি এই কাজটা করছিলে। তো কোড চেঞ্জ করতে হবে, কোডের পুরোটাকে বিল করতে হবে, বিল করে আবার ডিপ্লয় করতে হবে। কিন্তু এই কাজটা যদি তুমি ফাইলে করতা, দ্যাট মিনস ফাইল একটা ভেরিয়েবল, ওখানে তুমি কিছু ডাটা রাখতে পারতেছো। সো ভেরিয়েবল আমাকে অ্যালাউ করে ডিফারেন্ট টাইপস অফ ডেটা রাখার জন্য। সো এখানে আমরা দেখছিলাম কি যে এর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু দিতে পারবো, মানে ইন্টিজার টাইপের, কিন্তু টাইপটা তো আমি চেঞ্জ করতে পারবো না, আমাকে অলওয়েজ ইন্টিজার টাইপের ভেরিয়েবলই পাঠাইতে হবে। আবার এখানে সেম ডাবল টাইপের আমার ভেরিয়েবল পাঠাইতে হবে। সো আমাকে ভ্যালুটাকে আমি জেনারেলাইজ করতেছি, মানে ভ্যালু আমি হচ্ছিল জেনারেল করে রাখতে পারবো, ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু দিতে পারবো, বাট টাইপটা তো আমি জেনারেল করতে পারবো না। টাইপ যে টাইপ দিচ্ছি সেই টাইপই তোমাকে দিতে হবে। সো এইটা আমার একটা কাজে হেল্প করে যে আমি হচ্ছিল একই নামে ডিফারেন্ট টাইপস অফ ফাংশন লিখতে পারি, প্যারামিটারের টাইপগুলো চেঞ্জ করে। সো আমার নাম সেম থাকলো, বাট ডিফারেন্ট টাইপস অফ প্যারামিটার সে নিতে পারতেছে। বাট প্রবলেমটা কিন্তু এখন রয়ে গেছে, আমরা প্রত্যেকটা টাইপের জন্য একটা করে ফাংশন লিখতে হচ্ছে, ইভেন দো ফাংশনের নাম সেম। সো যেটা আমরা আগে করতে পারতাম না, সি এর মধ্যে এটা করতে পারতাম না যে সেম নামের ফাংশন লিখতে পারতাম না, বাট আমরা এখন সেম নামের ফাংশন লিখতে পারতেছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে হলো প্রত্যেকটা টাইপের জন্য এরকম ফাংশন আমার লিখতে হচ্ছে, ফাংশনের নাম চেঞ্জ হচ্ছে না, বাট আমার অনেকগুলো এরকম ফাংশন লিখে রাখতে হচ্ছে। সো আমি যখন এখান থেকে কল করতেছি, নিচে আমি যখন কল করতেছিলাম, আমার কিন্তু ওই সেম নামে, যেমন এখানে হচ্ছে হলো যেমন প্রিন্টারে, সো আমার এখানে দেখার দরকার নাই যে আসলে কি টাইপের ডাটা নিচ্ছে। আমি ইন্টিজার দিলে ইন্টিজার নিয়ে কাজ করতেছে, তারপরে হচ্ছে হলো দিয়ে দিলে ডাবল টাইপের অ্যারে দিলে ডাবল টাইপের অ্যারে নিয়ে কাজ করতেছে। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে তো এরকম অনেকগুলো ফাংশন লিখে রাখতে হচ্ছে। তো এইটা সলভ করার জন্য আমাকে প্যারামিটারটাকে জেনারেলাইজ করতে হবে। এতদিন আমরা হচ্ছিল ভ্যালুটাকে জেনারেলাইজ করতাম, এখন হচ্ছিল প্যারামিটারটাকে জেনারেলাইজ করতে হবে। সো প্যারামিটার জেনারেলাইজ করার জন্যই আমরা ইউজ করবো হচ্ছিল জেনেরিক্স। সো জেনেরিক্স ইউজ করতে গেলে ফার্স্টে তোমাকে বলে দিতে হবে তুমি এই মেথডের মধ্যে কি কি টাইপ ইউজ করবা ভবিষ্যতে, একটা নাম দিতে হবে। জাস্ট লাইক হচ্ছে ভেরিয়েবল, তুমি ভেরিয়েবল ইউজ করার আগে তোমাকে আগে ডিক্লেয়ার করে দিতে হয় যে তুমি কি কি ভেরিয়েবল ইউজ করবা, আইএনটি এ ডাবল বি এরকম করে কতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। আফটার দ্যাট ইউ ক্যান ইউজ দ্যাট ভেরিয়েবল, বাট বিফোর ইউ হ্যাভ টু ডিক্লেয়ার দ্যাট ভেরিয়েবলস। সো এখানেও সেম টাইপের তোমার জেনেরিক ইউজ করতে গেলে ইউ হ্যাভ টু ডিফাইন ফার্স্ট হোয়াট টাইপস অফ টাইপ তুমি হচ্ছিল সে জেনারেলাইজ করতে যাবা। এখানে ডিক্লেয়ার না, বাট
তুমি হচ্ছে কোন টাইপের টাইপগুলোকে জেনারেলাইজ করতে যাবো। সো এর জন্য ফার্স্টে ওই টাইপগুলো বলে দিতে হয়, মানে একটা নাম, টাইপের নাম, মানে এটা কাইন্ড অফ তুমি বলতে পারো ভেরিয়েবল অফ টাইপ, মানে একটা ভেরিয়েবল যেটা হলো টাইপগুলোকে নেয়। ঠিক আছে, এতদিন কি করতো, একটা ভেরিয়েবল অনলি জাস্ট ভ্যালু নিত। সো এখন হচ্ছে হলো একটা ভেরিয়েবল যে হচ্ছে হলো টাইপ নিবে ভ্যালু হিসাবে। সো এই ফার্স্টে এগুলো আমি ডিক্লেয়ার করে দিলাম, যতগুলো তোমার দরকার হয়, তোমার যদি একটা দরকার হয় তাহলে একটা দিবা, যদি 10টা দরকার হয় 10টা দিবা, তোমার যদি আনইউজ থাকে তাহলে কোনো সমস্যা নেই, দিতে পারো। আফটার দ্যাট এরপরে তোমার হচ্ছিল যে যে জায়গায় তুমি ওই টাইপটা দিতে চাও, ওই টাইপের এলিমেন্ট নিতে চাও, ওই সব জায়গায় তুমি হচ্ছিল ওই টাইপের ভেরিয়েবলটা দিতে পারো। যেমন এখানে এম টাইপের একটা জিনিস নিতে চাই, এম টাইপটা কি এখন তোমার ডিফাইন করা দরকার নেই, এটা ডিফাইন হবে হচ্ছিল যখন তুমি এটাকে কল করবা, এই মেথডটাকে কল করবা রান টাইমে, তুমি যে ভ্যালু দিয়ে কল করবা সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে সে হচ্ছিল এই টাইপটাকে ডিফাইন করবে। জাস্ট লাইক হচ্ছিল ভেরিয়েবল, ভেরিয়েবলের যদি যখন তুমি ভ্যালু দাও, তুমি ইনপুট হিসেবে ভ্যালু দিবা, এটা কি আগে থেকে তুমি জানো? স্ক্যানারে ইনপুট যা কিছু, যে কোনো কিছু দিতে পারে ইউজার, যে কোনো কিছু ইনপুট দিতে পারে, তাহলে কি তুমি কম্পাইল টাইমে এগুলো জানবা? সো ওই সময় কিন্তু জানার কোনো ওয়ে নেই। সো এটাও সেমভাবে তুমি যখন রান করতেছো তখনই এটা ডিফাইন হবে যে এই এম এর ভ্যালুটা কি হবে, দ্যাট মিনস এম কি টাইপের টাইপ। ঠিক আছে, সো আমি হলো এম টাইপের একটা নিচ্ছি, এখন এন লিস্ট আমি নিচে হলো অ্যারে লিস্ট এন টাইপের, মানে ওটার ভিতরে এন টাইপের এলিমেন্ট থাকে। এখন এম আর এন এগুলো ডিফাইন হবে কোন সময়, যখন এই যে আমি এখানে কল করতেছি, যখন আমি এ দিয়ে কল করতেছি তখন এখানে এটা ডিফাইন হবে কি এম দিয়ে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমি তো এটা প্রিন্টারে ভার্সন 2টা ইউজ করতেছি, এটা আসলে আমি এটা একটু মিনিমাইজ করে রাখি। এই যে ভার্সন 2টা মানে হচ্ছে যে অ্যারে লিস্ট নিতেছিল, কারণ এটাতে অ্যারে লিস্ট নেয় না। ঠিক আছে, তো এটা হচ্ছিল ভার্সন 1, অথবা তুমি ভার্সন 2 না বলে তুমি এটাকে একই নামও রাখতে পারো, কারণ এটা দুইটা প্যারামিটার দিতেছে, আর এটা কয়টা প্যারামিটার দিতেছে? একটা, তাহলে একটা কল করলে এটা কল হবে সোজা হবে। জেনেরিক্স এর মধ্যে আবার হচ্ছে হলো ওভারলোডিং। ঠিক আছে, মেথডোলজি আর আলাদা জিনিস, মেথড ওভারলোডিং এর সাথে জেনেরিক্স মিলাতে যাও না, জেনেরিক্স আলাদা, মেথড ওভারলোডিং আলাদা। তো মেথড ওভারলোডিং জেনেরিক্সের মধ্যে হইতেও পারে, কারণ এটা তো হচ্ছে টাইপটাকে আমি জেনারেলাইজ করছি। তো দেখো এখানে আমি যখন এ দিয়ে কল দিব, এর টাইপ কি, এর মধ্যে কি কি টাইপের জিনিস আছে? ইন্টিজার। সো এম এর ভ্যালু টাইপ হয়ে যাবে হচ্ছে হলো ইন্টিজার। যখন ডাবল দিয়ে কল করবো তখন ডাবল, যখন স্টুডেন্ট দিয়ে কল করবো স্টুডেন্ট। তুমি যে টাইপের জিনিস দিয়ে তুমি কল করবা সেই টাইপের তোমার জিনিস দিয়ে তোমার এটা রিপ্লেস হবে। তো এখানে একটা মানে তোমাদের একটা ভয় থাকে যে আমি যেখানে জেনারেলাইজ করলাম আবার এর লিস্টের মধ্যে জেনারেলাইজ করবো। আসলে তুমি যে সব জায়গায় তুমি এই টাইপটাকে ইউজ করতেছো সব জায়গায় এটাকে জেনারেলাইজ করবা। তুমি ফার্স্ট অফ অল একটা টাস্ক দিলে ওইটাকে, আমার একদম সহজ ভাষা হচ্ছিল, এটা তোমাদের আমি মানে ওয়ে দেখাই দিই কোশ্চেন অ্যান্সার করবো কীভাবে, কিন্তু তাও তোমরা ওই ওয়েতে যেতে চাও না, দ্যাটস গুড, সমস্যা নাই। তোমার যদি নিজের ওয়ে থাকে দ্যাটস গুড। মানে সবার এক ধরনের ভার্সন থাকে, পরীক্ষা দেওয়ার মানে প্রসেস এক ধরনের না। একজন হচ্ছে দেখবা যে পরীক্ষার সময় পা উঠায় পরীক্ষা না দিলে ভালো লাগে না। সো একজনে এক ধরনের রীতি থাকে। যেমন আমার পরীক্ষা দেওয়ার সময় মানে আমার এক ফ্রেন্ড ছিল, তার পরীক্ষা দেওয়ার আগে যদি সে মানে ওটা কি বলে মানে পানির বোতল না নিয়ে আসতো তাহলে তার পরীক্ষা দেওয়া মানে 12 হয়ে যেত, মানে তার কী জানি প্রবলেম হয়েছে আল্লাহ জানে। মানে কিন্তু অনেকে আবার তো এই ধরনের দরকারও হয় না। সো তোমাদের যেমন আমি রেফারেন্সের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম যে একটা গ্রাফ এঁকে তোমরা করো, জাস্ট লাস্ট পরীক্ষার সময় তোমরা যদি গ্রাফটা একটু আঁকতাও তাহলে কিছুটু মার্ক পাইতা, মানে গ্রাফ আঁকলে একটু বোঝা যায় যে কোন জায়গায় কোন ভ্যালুটা যাচ্ছে। সো এটার ক্ষেত্রেও তোমার যদি কোনো একটা টাস্ক দেওয়া হয়, জাস্ট নট এক্সাম, এনি টাইপস অফ মানে জায়গায় তুমি যখনই তোমাকে এরকম জেনারেলাইজেশনের অথবা জেনেরিক্সের টাইপের কোনো কাজ দেওয়া হবে, তুমি যদি এটা চিন্তা করতে সমস্যা হয়, ফার্স্ট ইউ থিঙ্ক মানে জাস্ট হচ্ছিল এভাবে চিন্তা করবা যে একটা টাইপের জন্য ফার্স্টে তুমি ওটা লেখো, তুমি কোডটা লেখো, ফুল কোডটাই তুমি একটা টাইপের জন্য লেখো। তারপরে ওই যে টাইপের জায়গায় তুমি জানো যে এই টাইপটা হলো চেঞ্জ হইতে পারে, এই জায়গায় ডাবল আসতে পারে, এই জায়গায় হচ্ছিল স্টুডেন্ট টাইপের একটা জিনিস আসতে পারে, অথবা এই জায়গায় একটা ক্যারেক্টার টাইপের জিনিস আসতে পারে, তখন জাস্ট ওই টাইপটার জায়গায় তুমি হচ্ছিল এম বসাবে। ধরো ফার্স্টে এ আমি মেথডটা লিখবো হচ্ছিল ইন্টিজার হিসেবে, তাহলে এখানে ইন্টিজার কথা জানে, এখানে ইন্টিজার আসা,
এখন তোমার মনে হচ্ছে যে না এই টাইপটা চেঞ্জ হতে পারে, এখানে কিছু পরে ডাবল আসতে পারে, কিছু পরে ক্যারেক্টার আসতে পারে, তাও কি টাইপটা চেঞ্জ হতেছে না? তখন ওই যে জায়গায় টাইপটা চেঞ্জ হবে সেই সব জায়গায় তুমি এম বসাবে অথবা একটা ক্যারেক্টার বসাবে, মানে একটা ভ্যালু। আমি তো জানি যে এম জাস্ট না, এম এন আমি দিতে পারি, অথবা যে কোনো একটা ভেরিয়েবল নাম। সো এটা হলো টাইপের একটা ভেরিয়েবলের নাম। সো তুমি এম দিয়ে দিতে হবে এরকম না, তুমি যে কোনো একটা নামও দিয়ে দিতে পারো, জাস্ট লাইক অফ ভেরিয়েবলের নাম যেভাবে আমরা ডিক্লেয়ার করি। কিন্তু এটা আগে এখানে আমার অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আসতে হবে, এবং এটা হচ্ছে রিটার্ন টাইপের আগে। কথা বোঝা গেছে? তো রিটার্ন টাইপের আগে আমার ওই নামটা দিয়ে আসতে হবে যে তুমি কোন নামটা দিয়ে হলো জেনারেলাইজ করতে যাচ্ছ। তারপর তুমি যেসব জায়গায় ওই জেনারেল স্টেপটা ইউজ করবে সেই সব জায়গায় জেনারেল স্টেপটা দিয়ে দেবো। বুঝা গেছে? সো ফার্স্ট অফ অল একটা পার্টিকুলার টাইপের জন্য আগে লেখো কোডটা, তারপরে হচ্ছে হলো এটাকে জেনারেলাইজ ভার্সনে কনভার্ট করো। বাট তুমি যদি ফার্স্ট টাইমে তুমি যদি এটা বুঝতে পারো যে আসলে কীভাবে লিখতে হয়, দেন ইউ ক্যান রাইট স্ট্রেটলি, জাস্ট হচ্ছে হলো তুমি জেনারেলাইজ দিয়ে তুমি লিখে দাও। আচ্ছা, একটা ছোট একটা জিনিস আছে, সেটা হচ্ছে অলরেডি আমরা পড়ে আসছি কালেকশনের মধ্যে। কালেকশনের মধ্যে আমরা দেখছিলাম যে কালেকশনের মধ্যে আমরা স্টুডেন্ট টাইপেরও একটা কালেকশন তৈরি করতে পারবো। জাস্ট হচ্ছে হলো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি বলে দেবো যে স্টুডেন্ট টাইপের অবজেক্টগুলো নাও, আফটার দ্যাট হলো স্টুডেন্ট টাইপের অবজেক্টগুলো আমি ওটার মধ্যে অ্যাড করতে পারবো। তো এই যে অ্যারেলিস্টও কিন্তু আসলে কি জেনারেলিস্ট ইউজ করতেছে না এখানটায়। এটা কিন্তু আসলে তুমি ব্যাকগ্রাউন্ডে এটা যদি কোড দেখো, আই হোপ এখানে কোড দেখা যাওয়া উচিত। দেখো অ্যারেলিস্টের যে ক্লাসটা ডিফাইন করছি সেখানেও কিন্তু আমি বলে দিচ্ছি যে এই টাইপের জিনিস, কিন্তু এই টাইপটা কি সেটা সে ডিফাইন করবে হচ্ছে হলো যখন তুমি যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ডিফাইন করে দিচ্ছ যে এই টাইপটা কি, তখন সে হচ্ছে হলো ওই এই টাইপের মধ্যে বসাই দিচ্ছে যে তুমি যদি স্টুডেন্ট দাও তাহলে স্টুডেন্ট, তুমি যদি ইন্টিজার দাও তাহলে ইন্টিজার, তাহলে তো হয়ে যায়। আগে কিন্তু ওই টাইপটা ডিফাইন করে রেখেছে, ঠিক আছে? এখানে একটা জিনিস আছে এক্সটেন্ড অ্যাবস্ট্রাক্টলিস, এগুলা আপাতত আলাদা। দ্যাট মিনস হলো ওই অ্যানালিস্টের মধ্যে আমি এরকম জেনেরিক্স ইউজ করতেছি, ঠিক আছে? এখন কোশ্চেনটা হচ্ছিল জেনেরিক্সের মধ্যে আমরা যখন ইউজ করতে মানে সরি অ্যানালিস্ট আমরা যখন ইউজ করছি, যখন হচ্ছে হলো অ্যানালিস্টের মধ্যে স্টুডেন্ট টাইপের জিনিস রাখছিলাম, তারপর যখন স্টুডেন্ট টাইপ ই করতে গেছি, সর্ট করতে গেছি, তখন কী করতে হয়েছে? স্টুডেন্ট টাইপ অফ অবজেক্টকে আমি যখন সর্ট করতে গেছি তখন কী করতে হয়েছে? কম্পারেবল মেথডটাকে মানে কম্পারেবল একটা ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে হয়েছে, ঠিক আছে? এখন সেমভাবে আমি যদি এখানে একটা অ্যারেস পাঠালাম, সেখানে আমি বললাম যে এখানে মধ্যে ম্যাক্সিমাম যে এলিমেন্ট আছে সেটা তুমি রিটার্ন করো। কথা বুঝতে পারছো? যেটা ম্যাক্সিমাম এলিমেন্ট সেটা খালি রিটার্ন করো। তখন কীভাবে হবে? এখন কি টাইপের জিনিস আসছে যে তুমি তো গ্রেটার দেন তুমি লিখে দিতে পারো যে এ আই গ্রেটার দেন যদি বি এ আই গ্রেটার দেন যদি এ জে হয়, অথবা এ আই গ্রেটার দেন যদি ম্যাক্সিমাম হয়, মানে আমরা যেভাবে ম্যাক্স বাই করি, তার মানে একটা কম্পেয়ার করতে তো হবে, ঠিক না? মানে কম্পেয়ার করতে যে তুই যদি ওখানে সে আমি বললাম টিচার্স ক্লাস, টিচার টাইপের একটা ক্লাস আছে, ওটার মধ্যে টিচার টাইপের অবজেক্টগুলো আছে, অথবা সে ইউনিভার্সিটি টাইপের অবজেক্ট আছে। এখন ইউনিভার্সিটির অবজেক্টকে তুমি কীভাবে কম্পেয়ার করবে? এটা কি লেখা আছে? অথবা আদৌ তুমি জানো যে ওটার মধ্যে কম্পারেবল ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করেছে? অবশ্যই ওটার মধ্যে কম্পারেবল ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে হবে, কিন্তু তুমি কি আদৌ জানো? তুমি তো একটা নিয়ে নিলা এবং তারপরে হচ্ছে হলো তুমি কাজ করা শুরু করো, কিন্তু কাজ করতে গেলে ওই সময় তো তোমার এক্সেপশন দিবে, কারণ তারা তো কম্পেয়ার করতে পারবে না যদি কম্পারেবল ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করা না থাকে। বাট তুমি যদি কম্পারেবল ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করা থাকে দেন ইউ ক্যান কম্পেয়ার। বাট যদি কম্পারেবল ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করা না থাকে তাহলে তো তুমি কম্পেয়ার করতে পারবে না। কথাটা বোঝা গেছে? সো এই কম্পারেবল ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করা আছে কি নাই এটা জাস্ট চেক করার জন্য যে তুমি ডাটা টাইপটা নিবা, তুমি একটা ডাটা টাইপের যখন লিস্টে করো একটা ডাটা টাইপ নিবা, এটা শুধু কম্পেয়ার করার যোগ্য কি না এটা চেক করা যায়। দ্যাট মিনস তোমার কল করার আগে তুমি আগে চেক করে রাখবা যে এটা কম্পেয়ার করা যাবে কিনা। যদি যায় তারপর তুমি কম্পেয়ার করতে পারবা, কারণ তুমি জানো যে ওটার কম্পেয়ার করার কোনো একটা ওয়ে তার কাছে লেখা আছে। আইদার সে কম্পারেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছে, অর সে হচ্ছিল বিল্ট ইন তার কম্পেয়ার মেথডটা লেখা আছে। যেমন ইন্টিজারের মধ্যে কম্পেয়ার মেথড লেখা আছে, তারপরে হচ্ছিল স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার মেথড লেখা আছে, কারণ এগুলো অলরেডি বিল্ট ইন লেখা আছে লাইব্রেরির মধ্যে। বাট যদি তোমার কাস্টম কোনো ক্লাস হয় তাহলে সেটা তো কোনো লেখা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা ইউজারের উপর ডিপেন্ড করে। এবং ইউজার লিখে রাখতেও পারে নাও রাখতে পারে, ঠিক আছে?
এইটা চেক করার জন্য একটা সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে আমি জাস্ট এইটাকে একটু মডিফাই করি, এই মেথডটাকে জাস্ট অ্যারে লিস্টে একটা প্যারামিটার নিই। তো অ্যারে লিস্টে একটা প্যারামিটার নিব যেটা হলো এম টাইপের এলিমেন্ট আছে। সো আমার তো এম দরকার নাই, এমটাকে আমি বাদ দিয়ে দিই। আর এটাকে আপাতত আমি একটু অফ রাখি, এটার দরকার নাই। তো তাহলে এন টাইপের এলিমেন্টটা কম্পেয়ার করার মতো কি না সেটা আমাকে জানতে হবে। সেটা জানাও এটা হচ্ছে হলো এখানে কম্পারেবল ইন্টারফেসটাকে এক্সটেন্ড করে দিতে হবে। এক্সটেন্ড কম্পারেবল ব্র্যাকেটের মধ্যে এন। এটা আসলে কি করতেছে, আসলে বলতেছে যে এন হচ্ছে হলো এমন একটা টাইপ যে টাইপটা আসলে কম্পেয়ার করার মতো। তো এটা দিয়ে তুমি কল দাও তাহলে সে আসলে একটা চেক রাখতেছে, অ্যাটোমেটিক বলে অ্যাসার চেক, যে চেকটা হচ্ছে করতেছে হলো যে এই টাইপটা যদি কম্পেয়ার করার মতো হয় দেন তারপরে তুমি এটাকে কল করতে পারবা। তো এমন তুমি একটা অবজেক্টের অ্যারেঞ্জ পাঠিয়ে দিলা যে অবজেক্টের মধ্যে কম্পেয়ার করার মতন কোনো কিছু লেখা নেই, মানে কম্পেয়ার টু মেথডটা যেমন লিখতে হয় সেটা তার কাছে লেখা নেই। আমরা যে কম্পারেবল ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করলে কি এটা কম্পেয়ার টু মেথড লিখতে হয় না? তো সেই মেথডটা তার কাছে লেখা নেই। যদি লেখা থাকে তাহলে তুমি এটাকে কল দিতে পারবা, আর যদি লেখা না থাকে তাহলে তুমি এটাকে ফার্স্টে কল দিতে পারবা না। জাস্ট লাইক হচ্ছিল ওই যে ট্রাই ক্যাচের মধ্যে, ট্রাই ক্যাচের মধ্যে কি আমরা যখন কাস্টমার ইন্টারফেসটা কাস্টমার একটা এক্সেপশন লিখে যেটা যদি থ্রো করি এবং থ্রো এটা যদি কেউ ক্যাচ না করে, মানে থ্রো করলাম বাট যেখান থেকে কল দিলাম সেখানে ট্রাই ক্যাচ লিখলাম না। যেমন তোমাদের এবার ল্যাবে একটা এরকম একটা কোশ্চেন ছিল, ল্যাব পরীক্ষা সবাই দিছো না? ল্যাবের মধ্যে একটা কোশ্চেন ছিল না, কল দ্য ফাইনাল কুইজ মেথড অ্যাপ্রোপ্রিয়েটলি সো দ্যাট ইট ক্যান নট গিভ এনি ইরর। তো সেখানে আসলে কী করতে হইতো, ওই কল করে তারপরে ট্রাই ক্যাচ লিখতে হইতো। আচ্ছা তোমাদের আমার ক্লাসে স্পেশালি স্টুডেন্ট, অন্য ক্লাসে আমি কয়েকটা বলে দেখছি, মেথড কি নিউ দিয়ে ডিক্লেয়ার করা যায়? ফাইনাল কুইজ এফ কিউ ইকুয়াল টু নিউ ফাইনাল কুইজ ব্র্যাকেট। তোমাদের যে জাভারই লেখা উচিত, লাইব্রেরি লেখানো উচিত, জাভা ল্যাঙ্গুয়েজ লাইব্রেরি লেখানো উচিত। আচ্ছা যাই হোক, যারা এসব কাজ করো তারা একটু পরীক্ষার সময় একটু চিন্তা ভাবনা করে এসো। তবে তোমাদের এবার কোশ্চেন লেন্দি না এটা ইনশাল্লাহ এনশিওর করতেছি, আমি কয়েকজনকে দিয়ে টেস্ট করে তারপর তোমাদের এবার দেওয়া হচ্ছে। তো এবার লেন্দি যদি বলো খবর আছে ভাই তোমাদের লেভেলে, মানে যারা অলরেডি জাভা করে আসছে, ঠিক আছে? কারা কারা আছে তাদের তো বলা যাবে না, তারপরে তো হ্যাঁ আমার বোন আছে, আমার বোনরে তো তোমরা পাবা না, ঠিক না? সো ওই জানে যে আমি ওর অবস্থা কী করবো। আচ্ছা শোনো, যাই হোক, ওকে। সো তাহলে আমাদের ওই আমরা যখন টাইপটা লিখবো জাস্ট এক্সটেন্ড করে কম্পারেবল যদি আমি দিয়ে দিই দেন আমরা হলো একটা গার্ড চেক দিতেছি, দ্যাটস ইট। এটা মিন করতেছে হচ্ছে হলো যে এনটা কম্পারেবল টাইপ, দ্যাট মিনস এন এমন একটা টাইপ যে টাইপের মধ্যে আইদার কম্পেয়ার টু মেথডটা বিল্ট-ইন লেখা আছে অথবা কম্পারেবল ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করে কম্পেয়ার টু মেথডটা লেখা আছে। দ্যাট মিনস যেভাবে হোক এন এমন একটা টাইপ যে টাইপের মধ্যে কম্পেয়ার টু মেথডটা লেখা আছে, যে যার মানে হচ্ছিল তুমি কম্পেয়ার করতে পারো। এখন কি তাহলে অ্যারে লিস্টের মধ্যে কি আমি এখন একটা লুপ চালাতে পারি যেটা হচ্ছে হলো একটা করে আইটেম নিবে অ্যান্ড কম্পেয়ার করে দেবে। সো তার আগে কি একটা ম্যাক্সিমাম আইটেম ডিক্লেয়ার করতে হবে না? আমরা যখন ম্যাক্সিমাম বের করি তাহলে কি ফার্স্টে একটা ম্যাক্সিমাম ধরে নিই না যে এটা হলো ম্যাক্সিমাম। সো আমি এখানে ধরে নিতে পারি যে এন ম্যাক্স, এটা ফার্স্টে ম্যাক্স একটা ধরে নিলাম। সো এই যে ম্যাক্স ধরে দেবো এন টাইপের, তারপরে আমার কি করতে হবে একটা লুপ চালাতে হবে ফর এন টাইপের একটা এলিমেন্ট নিব আইটেম ফ্রম অ্যারে লিস্টের নাম কি দিয়েছিলাম হয়েছে, হ্যাঁ নিউ লাইনে লেখা যায় না, লিস্ট। এরপর আমাকে এখানে একটা কন্ডিশন দিতে হবে যে ইফ এই আইটেমটা যেটা আসতেছে সেটা কি ম্যাক্সের থেকে বড় কিনা, ফার্স্টে নাল ধরে নিবে
item dot compare to max. অথবা এটা আমরা এইভাবে লিখতে পারি লিস্ট ডট গেট ফার্স্ট এলিমেন্টটা রেখে দিতে পারি। আচ্ছা, সো ফার্স্ট হচ্ছিল যে লিস্টের মধ্যে যে ফার্স্ট এলিমেন্ট আছে সেটা ম্যাক্সিমাম ধরে নিলাম। আফটার দ্যাট হচ্ছিল একটা করে আইটেম নিলাম, সেটা কম্পেয়ার টু মেথডে দেখলাম, যদি জিরো হয় দ্যাট মিন্স কি আইটেমটা বড় ছিল। আমরা কম্পেয়ার টু মেথডটা লিখছিলাম না, মনে আছে? পজিটিভ একটা ভ্যালু রিটার্ন করে, নেগেটিভ একটা ভ্যালু রিটার্ন করে, আর হলো জিরো। পজিটিভ রিটার্ন করে কোন সময়? যখন এটা বড় হবে। নেগেটিভ রিটার্ন করে কোন সময়? যখন এটা যে কল করতেছে কম্পেয়ার টু মেথডটা সে ছোট হবে। আর জিরো রিটার্ন করে কোন সময়? যখন ইকুয়াল হবে। তাহলে কি জিরো গ্রেটার দেন জিরো হলে হয়, ঠিক আছে? আচ্ছা, আফটার দ্যাট আমি ম্যাক্সের মধ্যে লিখে রাখবো হচ্ছে হলো আইটেমটা। এখন আমরা কি এটা রিটার্ন করতে হবে না? রিটার্ন করবো কি দিয়ে? রিটার্ন করবো কিভাবে? দেখো এটা রিটার্ন টাইপ কি? আমি কি রিটার্ন করবো? ম্যাক্সিমাম। যদি আমি এটা নাম দিই, প্রিন্টের নাম দিয়ে আমি দিলাম যে ফাইন্ড ম্যাক্স, এটা রিটার্ন করবে না? সেটাই তো, ভয়েড দাও তো। এখন আমি এখান থেকে কি রিটার্ন করবো? একটা ম্যাক্সিমাম ফাইন্ডের একটা অ্যারে থেকে ম্যাক্সিমাম ফাইন্ড করে রিটার্ন করবা, তখন কি রিটার্ন করবা? কোন নাম্বারটা ম্যাক্সিমাম। তাহলে এখানে টাইপটা কি হবে? রিটার্ন টাইপটা কি হবে? হ্যাঁ বলো, কিন্তু পরীক্ষা হইতেছে না। অবজেক্ট এন্ড টাইপই হবে না? এই যে এটা হলো কনফিউশন লাইক। সো এরকম কনফিউশন থাকলে পুরো মেথডটাকে আগে একটা টাইপ দিয়ে লেখো, ইন্টিজার টাইপ দিয়ে লেখো। ধরে নাও এটা একটা ইন্টিজার, আফটার দ্যাট ওটাকে এনে কনভার্ট করো। সো আমার আসলে এখানে টাইপটা হবে হচ্ছে হলো এন, আর রিটার্নটা কারণ হচ্ছে আমি যখন রিটার্ন করতেছি তখন আমি রিটার্ন করতেছি ম্যাক্স, আর এই ম্যাক্সটা হচ্ছে একটা এন টাইপের, ঠিক আছে? তো এর জন্য হচ্ছে আমি এটা এন দিলাম। আর এই কারণে হচ্ছে এই যে এন টাইপটা যে আমি ডিফাইন করছিলাম, এটা ওই রিটার্ন টাইপের আগে ডিফাইন করছিলাম। আমি লাস্ট ক্লাসে বলছিলাম, আজকেও বলছিলাম যে আমার এই যে টাইপের ভেরিয়েবলটা এটা ডিফাইন করতে হবে হচ্ছে রিটার্ন টাইপের আগে, কারণ রিটার্ন টাইপটাও প্যারামিটারাইজ হইতে পারে, বুঝা গেছে? তো এখন তুমি যদি কল দাও, সে আমি যদি এখান থেকে কল দিই এস আউট ফাইন্ড ম্যাক্স নিউ অ্যারে লিস্ট ইন্টিজার 1 2 3, এইভাবে কি অ্যারে লিস্ট ডিফাইন করা যায় না? আচ্ছা, শর্টকাট করি।
কি হয়েছে বন্ধ একটা অ্যারেলিস তৈরি করলাম ইন্টিজারের, যেখানে হচ্ছিল ফাইন ম্যাক্স দিয়ে দিলাম এআর দিয়ে, আর আপনাদের আরেকটা অ্যারেলিস তৈরি করলাম ডাবল টাইপের, সেটা আবার ডিক্লেয়ার করে দিলাম হচ্ছিল ফাইন ম্যাক্সের মধ্যে এআর ডি এর মধ্যে। আচ্ছা, এখন জাস্ট দেখো, আমি যদি এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করি, সে ক্লাস আর নাম দিলাম সে ল্যাপটপ, এটা কিছুই না, জাস্ট একটা ক্লাস আমি ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে। ল্যাপটপ ক্লাসে দুটো অবজেক্টের মধ্যে কীভাবে কম্পেয়ার করতে হয় এটা আমি জানি, কম্পারেবল ইন্টারফেসিং ইমপ্লিমেন্ট করছি। সো এখন তুমি যদি এই টাইপের এখন একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করো, সে আমি এখানে ডিক্লেয়ার করি অ্যারে লিস্ট ল্যাপটপ, ল্যাপটপস দিলাম, নিউ অ্যারে লিস্ট, এখন যদি দিই এস আউট ফাইন ম্যাক্স ল্যাপটপস, দেখবা এখন হচ্ছিল ইরো দিচ্ছে, কারণ বলছে যে ইনফর টাইপ সামথিং ল্যাপটপ ফর টাইপ এম ইজ নট উইথিন বাউন্ড। দ্যাট মিনস যে বাউন্ডটা আমরা কি বলি, মানে বাউন্ড হলো লিমিটেশন, সো এই বাউন্ডের মধ্যে তার নাই। দ্যাট মিনস এটা কীভাবে কম্পেয়ার করতে হবে সেটা সে জানে না, কারণ আমি তাকে কল করার আগে বলে দিয়েছিলাম যে অ্যান ওই টাইপের জিনিসই নিতে পারবে যেই টাইপের জিনিস সে হচ্ছিল কম্পেয়ার করতে পারবে। বুঝা গেছে এবার? সো কেন আমরা কম্পারেবল ইন্টারফেসিং ইমপ্লিমেন্ট এক্সটেন্ড করব, জাস্ট চেক রাখার জন্য যে কোন টাইপের এলিমেন্টগুলোকে তুমি জেনারেট করতে পারবা। কারণ তুমি এমন একটা স্পেসিফিক ফাংশন ইউজ করতে, যে স্পেসিফিক ফাংশন তুমি আসলে জানোই না। ফর এক্সাম্পল কাইন্ড অফ হচ্ছিল তোমাদের কোর্সের পিডিবিজি থাকে না, যে তুমি হচ্ছিল জাভা করতে আসলে আগে এসপিএল করে আসতে হবে, এপিএল করে আসতে হবে, আপনাদের না হলে তুমি জাভা নিতে পারবা না। জাস্ট লাইক হচ্ছিল এরকম, এখানে তুমি কম্পারেবল যদি মেথডটাই তোমার কাছে না লেখা থাকে, কম্পেয়ার টু মেথডটাই যদি না লেখা থাকে, দেন তুমি তো জানো না কীভাবে এটা কম্পেয়ার করতে হবে। তো এর জন্য হচ্ছিল তোমাকে ওই কম্পারেবল ইন্টারফেসটাকে আগে ইমপ্লিমেন্ট করতে হবে, মানে কম্পেয়ার টু মেথডটাকে লিখে রাখতে হবে, না হলে তুমি ওটাকে কল দিতে পারবে না। সো কল করার আগেই সে চেক করে দিতেছে যে তুমি হচ্ছিল এই টাইপের এলিমেন্ট তুমি নিতে পারবে না, কারণ তাদের মধ্যে কম্পেয়ার টু মেথডটা লেখা নাই, এবং তুমি হচ্ছিল বডির মধ্যে কোনো এক জায়গায় তুমি কম্পেয়ার টু মেথডটা ইউজ করছো। এর জন্য তুমি আগে চেক করে রাখছো যে এন কি কম্পারেবল টু এন কিনা। এখন এখানে তুমি যদি ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্ট যদি কম্পেয়ার করতে যেতা, তুমি যদি এন এর সাথে অন্য কোনো এলিমেন্ট যদি কম্পেয়ার করতে যেতা, তাহলে তুমি এখানে ওই যে টাইপের সাথে কম্পেয়ার করতে চাও সেই টাইপ দিয়ে দিতে। এখানে আমি কার সাথে কার কম্পেয়ার করতে যাচ্ছি, এন এর সাথে এন কে কম্পেয়ার করতে যাচ্ছি। সো এর জন্য আমি দিচ্ছি এন এক্সটেন্ডস এন। যদি অন্য কেউ হইতো তাহলে ওই অন্য ভেরিয়েবল টাইপ দিতা। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু আসলে যখন রান টাইমে তুমি কল দিতেছো ইন্টিজার টাইপের অ্যারে দিয়ে, সে আসলে কি করতেছে, এন এর জায়গায় সব জায়গায় যে সব জায়গায় এন আছে সব জায়গায় সে ইন্টিজার বসে দিচ্ছে। যখন ল্যাপটপ দিয়ে কল দিতেছো তখন সব জায়গায় সে ল্যাপটপ বসে দিচ্ছে, এখানে ল্যাপটপ, এখানে ল্যাপটপ, এখানে ল্যাপটপ, এই সব জায়গায় ল্যাপটপ বসে দিচ্ছে। তো তখন সে আস করতেছে ল্যাপটপ এক্সটেন্ড কম্পারেবল ল্যাপটপ কিনা। দ্যাট মিনস ল্যাপটপের মধ্যে কম্পারেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করা ছিল কিনা। বুঝা গেছে? তো এটাই হচ্ছিল জেনেরিক্স। বিষয় ক্লিয়ার? আচ্ছা, জাস্ট ছোট একটা জিনিস দেখাই দেই, এটা তোমাদের তো বেশি এটা ইমপ্লিমেন্ট লাগবে না। সেটা হচ্ছিল, আমি তো এতক্ষণ দেখলাম যে মেথডটাকে কিভাবে আমি প্যারামিটারাইজ করব, মানে কোনো একটা মেথড আমি কীভাবে হচ্ছিল জেনারেলাইজ করবো। তো ক্লাসকেও যদি জেনারেলাইজ করতে হয়, যেমন একটু আগে আমরা দেখলাম ওই যে অ্যারে লিস্টটা, এই যে এখনও আছে,
অ্যারে লিস্টের মধ্যে জেনারেলাইজ করার পরে আমি কি করছি যে ক্লাস এখানে আমি জেনারেলাইজ টাইপগুলো লিখে দিয়েছি। তো কোনো এরকম যদি একটা ক্লাস ডিক্লেয়ার করতে যাও যে ক্লাসটা হচ্ছে হলো জেনারেলাইজ হবে, মানে দ্যাট মিন্স এই ক্লাসের ভিতরে এখন অনেক জায়গায় তুমি ইউজ করবা, মানে একটা টাইপ ইউজ করবা। এই টাইপটা হচ্ছে রান টাইমে চেঞ্জ হবে, কোনো সময় ডাবল হবে, কোনো সময় ইন্টিজার হবে, কোনো সময় স্টুডেন্ট টাইপের একটা ক্লাসের অবজেক্ট হবে, কোনো সময় হয়তো ল্যাপটপ ক্লাসের একটা অবজেক্ট হবে। তখন এরকম যদি হয় তখন তুমি কি করবো, ওই ক্লাসের নামের পরে তুমি ওটা টাইপগুলো বলে দেবা যে ভিতরে এই টাইপ আমার ইউজ হইতে পারে, ঠিক আছে? সো দেখো হ্যাশ ম্যাপের মধ্যে টাইপ কিন্তু ছিল দুইটা জেনারেলাইজ টাইপ। হ্যাশ ম্যাপ পড়ছিলাম না, মনে আছে? হ্যাশ ম্যাপের মধ্যে কি দুইটা দিতে হয় না, একটা ইন্ডেক্সের টাইপ আর একটা কি ভ্যালু টাইপ, কমা দিয়ে দুইটা দিতে হয় কেন? কারণ দুইটা হচ্ছে জেনারেলাইজ টাইপ আছে, তো এর জন্য তোমাকে দুইটা টাইপ দিয়ে দিতে হয়। তো যদি 10টা টাইপ হয় 10টা টাইপ কমা দিয়ে দিবা, তখন ওইখানেও তোমার ডিক্লেয়ার করার সময় কমা দিয়ে 10টা টাইপ দিয়ে দিতে হবে, যে ফার্স্ট টাইপটা হচ্ছিল ইন্টিজার, সেকেন্ড টাইপটা হচ্ছিল স্ট্রিং, থার্ড টাইপটা হচ্ছিল ফ্লোট, ফোর্থ টাইপটা হচ্ছিল ল্যাপটপ, এরকম তোমাকে আলাদা আলাদা করে বলে দিতে হবে। সো এখানেও যদি আমি ল্যাপটপটাকে যদি জেনারেলাইজ করতে যাই, এখানে আমাকে বলে দিতে হবে যে সে টি টাইপের একটা আছে, এক্স টাইপের একটা আছে, ওয়াই টাইপের একটা আছে, ই টাইপের একটা আছে, এরকম ওয়াই ই টাইপের একটা আছে। তো এখন ল্যাপটপে যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাও তখন তোমাকে কি করতে হবে, এই মেথড এই টাইপগুলো তোমাকে বলে দিতে হবে। সো আমি যদি ল্যাপটপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, ল্যাপটপ এই যে দেখো এখন চলে আসছে, তোমার ল্যাপটপ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে এই টাইপগুলো বলে দিতে হবে। যেমন অ্যারে লিস্টের ক্ষেত্রে তখন কি আসতেছিল, একটা আসতেছিল না, কারণ অ্যারে লিস্টের জেনারেলাইজ টাইপ হচ্ছিল একটা, এখানে হচ্ছিল 4টা। সো তোমাকে 4টা ডিফাইন করে দিতে হবে। তুমি যদি 4টা ডিফাইন না করো তাহলে এই ভিতরে টি ওয়াই জেড যেগুলো ছিল সবগুলোকে সে অবজেক্ট টাইপে কনভার্ট করে নেবে, জাস্ট লাইক হলো অ্যারে লিস্ট। অ্যারে লিস্টের মধ্যে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যদি কিছু না দিতাম তাহলে সবগুলোকে অবজেক্টে কনভার্ট করে নিত না, সেম এখানেও তুমি যদি টাইপগুলো স্পেসিফাই করে না দাও তাহলে তোমার ওই সবগুলো টাইপকে সে অবজেক্টে কনভার্ট করে নেবে। দ্যাট মিনস তুমি টি টাইপের কোনো কিছু যদি দাও তাহলে সেটাকে অবজেক্ট হিসেবে রাখবে, ওয়াই টাইপের জিনিস দিলেও সেটাকেও সে অবজেক্ট হিসেবে রাখবে। বুঝা গেছে? ক্লিয়ার? জেনেরিক্স এত সহজে বোঝার জিনিস না, এটা অনেক বড় একটা টপিক, কিন্তু আমরা হলো খুব ছোট অংশটুকু কভার করলাম, ঠিক আছে? এটা আরও অ্যাপ্লিকেশন আছে, এরা ভবিষ্যতে যদি কোনো সময় অ্যাকচুয়ালি সফটওয়্যার ফিল্ডে কাজ করতে যাও তখন দেখবা যে কোনো সময় যদি তোমার লাইব্রেরি ডিফাইন করতে হয়, মানে লাইব্রেরি তোমরা এখন ইউজ করো, অনেক সময় দেখবা লাইব্রেরি লিখতে হয়, এবং এটা হচ্ছে হলো মানে অনেক সময় রাখতে পারো। ছোটোবেলায় যেমন দেখো তোমাদের আমরা ডিরেকশন দিতেছি, আমরাও এরকম ডিরেকশন পাইতাম, বাট অনেক সময় পাইতাম না, কিন্তু এটা টিচারদের কাছ থেকে নিতে হয়। মনে করো আমরা সে যেমন যেমন আমি মনে করো আই ওয়াই নাম শুনছো, আই ও আই নাম শুনছো কেউ? এই নাম শোনো নাই, আজকে আমি তোমাদের নাম শোনাই দিতেছি, কিন্তু এই নাম শুনছিলাম অনার্সে শেষ হওয়ার পরে। আই ওয়াই হচ্ছে হলো ইনফরমেটিক্স অলিম্পিয়াড হয় একটা, মানে অলিম্পিয়াডে তো আছে অনেক, ম্যাথ অলিম্পিয়াড আছে, ইনফরমেটিক্স অলিম্পিয়াড হচ্ছিল স্কুল টাইপের যারা আছে, মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত। আচ্ছা, এই যে একজন শুনছো ইন্টারমিডিয়েট, হ্যাঁ ইন্টারমিডিয়েট পর্যন্ত হচ্ছে হলো যারা মানে কলেজ লেভেল স্কুল লেভেল স্টুডেন্ট আছে তারা হচ্ছে হলো যে প্রোগ্রামিং কন্টেস্ট করে, তারা হচ্ছে হলো একটা কম্পিটিশন হয় ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হলো ইনফরমেটিক্স অলিম্পিয়াড। এবং এই কন্টেস্টের মধ্যে যদি কোনো সময় জাস্ট মেইন ইভেন্টে পার্টিসিপেট করতে পারো তাহলে টপ যে কোনো স্কুলে তুমি আন্ডার গ্র্যাজুয়েটের মানে স্কলারশিপ সহ অ্যাডমিশন ইজিলি পাবো। মানে মনে করো এমআইটি, স্ট্যানফোর্ড, বাংলাদেশ থেকে কিন্তু গেছে, এরকম না যে যায় না, বাংলাদেশ থেকে ইভেন কোনো ঢাকা শহরের না, এমন একজন মেয়ে গেছে, এটা জানো? সাদিয়া নাহারির নামে একজন মেয়ে আছে, সে হচ্ছিল এখন এমআইটিতে পড়ে, সে হচ্ছিল চিটাগাংয়ের একটা চিটাগাং কলেজের স্কুলের মনে হয় স্টুডেন্ট ছিল, কলেজ অফ সামথিং এরকম। তো সেখানের মেয়ে, তার মধ্যে হচ্ছিল আবার মেয়ে, যে আমাদের মেয়েদের মধ্যে একটা ভয় থাকে যে আমি ম্যাথ তো পারবো না, কম্পিউটার সায়েন্স আমাদের হবে না, এরকম একটা ভয় থাকে। কিন্তু সে কিন্তু দেখো কলেজ লেভেলে থাকতে হচ্ছিল আইওআইতে পার্টিসিপেট করছে, এখন সে হচ্ছিল এমআইটিতে সে অ্যাডমিশন পেয়েছে, অনেক আগে অ্যাডমিশন পেয়েছে, মানে প্রায় 2 বছর মনে হয়ে গেছে। এখন যে কেউ, এখন এটা তো তোমরা জানতা না কলেজ লেভেলে, এই যে এখন তোমার আজকে নাম শুনলাম, আমিও জানতাম না, আমি অনার্স কমপ্লিট করবো, এখন এই জিনিসটা যদি আমি আগে জানতাম তো হয়তো আমি পার্টিসিপেট করতে পারতাম। সো এখনও তোমাদের টাইম শেষ হয়ে যায় না, আন্ডার গ্রাজুয়েট লেভেলে অনেক কাজ করা যায়। আন্ডার গ্রাজুয়েট লেভেলে ফর এক্সাম্পল তোমরা যে কোডগুলো করো, এই কোড কোনো একটা লাইব্রেরি যদি ক্রিয়েট করতে পারো, গিটহাবে যদি একটা লাইব্রেরি তুমি আপ করে দিতে পারো, এবং ওইটা যদি
কেউ অনেকে ইউজ করে, তখন দেখবে যে তোমার কোম্পানি তোমার হচ্ছে লাইব্রেরি ইউজ করতেছে, তোমাকে ইন্টারভিউ দিতেছে, এরকম হইতেও পারে। গুগল সামার অফ কোড নামে একটা জিনিস আছে, যেটার মধ্যে হচ্ছিল প্রত্যেক ইয়ারলি হচ্ছে হলো কিছু মানে তারা হচ্ছে হলো ডেভেলপার রিক্রুইট করে গুগল থেকে, ঠিক আছে, গুগল থেকে না মানে অন্য অন্য কোম্পানি থেকে, বা গুগলের সামার অফ কোডের মাধ্যমে হয়। সেখানে হচ্ছে ভালো পরিমাণে টাকা দেওয়া হয়, এটা একটা হয়। বাট তুমি যদি গুগল সামার অফ কোডে কোনো সময় যদি একটা জাস্ট পার্টিসিপেট করতে পারো অথবা কোনো একটা প্রজেক্টের সাথে ইন্টিগ্রেট থাকতে পারো, তাহলে তোমার হবে, আর কোনো কিছু দরকার নেই। এগুলো হচ্ছিল প্রোফাইলের সিভিতে লিখতে হয়। তোমরা যে প্রজেক্টগুলো করো, আমার কিন্তু প্রোফাইলের মধ্যে আমি জাভা কি প্রজেক্ট করছিলাম সেগুলো আমার ইন্টিগ্রেট করা আছে। আমার একটা শোনো, সবার একটা পোর্টফোলিও তৈরি করতে হয়, একটা সাইট তৈরি করতে হয়। আমার এমন একটা সাইট আছে, আমি সাইটের মধ্যে আমি এখন পর্যন্ত যত সফটওয়্যার যত এই করছি সবগুলো ছোটো ছোটো একটা ভিডিও তৈরি করে আপ করে দেওয়া আছে, যাতে কেউ গেলে দেখতে পারে। এরকম একটা আমার পোর্টফোলিও আছে। ওই পোর্টফোলিওর মধ্যে আমার যত আগের জীবনে যত পাপ কাজ করছি সব পাপ কাজ ওখানে লেখা আছে। কিন্তু এই পাপ কাজের লিস্ট তো বাড়াইতে হবে। এখন তুমি কি ওই যেমন সেদিন তোমাদের বলতেছিলাম, তুমি কি বিবলিওগ্রাফি ইনফরমেশন দিয়ে মানে বায়োগ্রাফি ইনফরমেশন দিয়ে যে তুমি কোন জায়গায় থাকো, কি করো, বাসার ঠিকানা কি, তারপরে হচ্ছে জন্ম তারিখ কবে, তারপরে হলো ন্যাশনালিটি কি, জন্মস্থান কোন জায়গায়, এগুলো দিয়ে তুমি কি একটা সিভি ভরবা? সিভি ভরাটা হচ্ছে হলো একটা মানে পুরা মানে অ্যাটলিস্ট 2 পেজের সিভি করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় 3-4 পেজের সিভি হয়ে যায়। দ্যাট মিনস তার কাজের পরিমাণ বেশি। ওই সময় তো আগে ডিফাইন করতে হয় যে কী পরিমাণ কাজ দিতে হয়। এবং অনেকে হলো আমরা সিভির মধ্যে এই যে তোমাদের এখানে কারো সিভি লেখছো এখন পর্যন্ত? কেউ সিভি লেখছো? হাত তুলো, তোমরা তো ভালো মানুষ। ইংলিশ ক্লাসে লেখতে হয়েছিল না? এর মধ্যে আবার কয়জন কপি করে করছি? আচ্ছা, একজন সাথে আছে। শোনো, আমিও কপি করছিলাম, আমিও সিভি কপি করছিলাম, বাট সিভির ফরম্যাটটা কপি করছিলাম, সিভির বাকি জিনিস তো কপি করে না। সো আমিও ইংলিশ ক্লাসেই আমরা যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমাদের ইংলিশ একটা কোর্স ছিল, ওই কোর্সের মধ্যে এবং ওই কোর্সের মধ্যে 2টা জিনিস করছিলাম। একটা হলো সিভি তৈরি করছিলাম এবং ওই সিভি এখন পর্যন্ত আমি চালাচ্ছি, মানে ওইটা চেঞ্জ করে, মানে ওইটাই না মানে ওইটা চেঞ্জ করে আমি প্রত্যেক দিনই চেঞ্জ করি। মানে যখনই কোনো একটা ইভেন্ট হচ্ছে, যখন কোনো জায়গায় আমি কিছু কাজ করতেছি তখনই ওটাকে চেঞ্জ করতেছি, আপডেট করতেছি, কন্টিনিউয়াসলি আপডেট করতেছি। তো এটা আপডেট করলে বেটার, কারণ তোমার লাস্টে যে তুমি অনেক কিছু মনেও রাখতে পারবো না কী করছিলাম। কিন্তু ওটা ট্র্যাক রাখলে আর একটা যদি সাইট তৈরি করতে হয়, সাইট তৈরি করার জন্য ওই যে একটা ডোমেইন কিনে সার্ভার কেনার দরকার নাই, গুগল সাইট আছে, sites.google.com/site দিয়ে তুমি ওখানে ইউজ করতে পারো। আমারও গুগল সাইটেই আমার সাইট। সো একটা সাইট তৈরি করলে হয়, গুগল সাইটে খুবই ইজিলি তৈরি করা যায়। কিন্তু সমস্যা হচ্ছিলো ওই যে সেম ওই জায়গাটায় যে তুমি ওই সিভিটা তৈরি করতে, সিভির মধ্যে লেখবে কি, একদিন যে সিভি এই যে বন্ধ আসতেছে না, সিভিটা লিখতে যাও তখন দেখবে যে জীবনের হতাশা আসে বলবে যে কী করলাম এখন পর্যন্ত। যেমন আমরা যখন সিভি লিখতে গেছি তখন এই সময় দেখছি আল্লাহ কী প্রজেক্ট লিখবো। একজন একটা পোর্টফোলিও দেখে একজন তোমাদের যেমন তোমাদের সব মোটামুটি সব টিচারের একটা করে পোর্টফোলিও আছে। তো এই পোর্টফোলিওর মধ্যে যা দেখো যে তাদের কী পরিমাণ কাজ আছে, তোমারটা না হোক, তোমারটা অ্যাটলিস্ট 10% তো ওখানে হওয়া উচিত, ঠিক না? এখন পর্যন্ত তুমি যেমন সেকেন্ড ইয়ার, এখন তাদের আন্ডার গ্রাজুয়েট কাজগুলো দেখো যে তারা যে পরিমাণ আন্ডার গ্রাজুয়েট যে কাজ করে আসে, দ্যাট মিনস তোমার এখন তুমি সেকেন্ড ইয়ার মানে 2 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে, তাহলে তোমাকে অর্ধেক থাকা উচিত ওই পরিমাণে অ্যাটলিস্ট এখন পর্যন্ত যে প্রজেক্টগুলো করছো। এই যে তোমরা অনেক সময় আমি মানে শুনছি অনেকে হচ্ছিলো তোমরা অনেক ভালো ভালো হার্ডওয়্যার প্রজেক্ট করো, আবার অনেকের কাছ থেকে শুনছি যে হার্ডওয়্যার প্রজেক্টগুলো আবার বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসো অনেকে। এখন যারা মানে আমি জানি না, আমি কোনো সময় তোমাদের ইলেকট্রনিক্স প্রজেক্ট আমি করি নাই, কিন্তু এই যে তোমরা এইসব যা কাজ যে করো, তোমাদের কোনো সময় যদি ওই রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় তুমি পারবা? তুমি মনে করো একটা কোনো কিছু বাইরে থেকে নিয়ে আসলা, সে তুমি মনে করো এটা নিয়ে রিলেটেড অনেক কিছু মুখস্থ বললা, তোমার প্রেজেন্টেশনের সময় তুমি সব কিছু বললা, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি 4 বছর পরে ওটার কোনো সময় একটা কিছু বলতে পারবে না। কিন্তু আমার যদি ফার্স্ট ইয়ারের আমার যদি প্রজেক্টের কথা বলো, আমি ফার্স্ট ইয়ার আমি সি এর মধ্যে মিস্টিরিয়াস আইল্যান্ড নামে একটা প্রজেক্ট করছিলাম, এটা ওপেন জিএল ইউজ করছিলাম। ওপেন জিএলের মধ্যে কী কী ইউজ করছিলাম আমি এখনও পর্যন্ত আমি একদম আমার মনে আছে, আমার কত লাইনের কোডও লিখছিলাম সেটা মনে আছে, আমি 1500+ লাইনের কোড লিখছিলাম। ওই সময় আমি লাইন কোড অফ লিখে দেয় এত লাইন লিখছি, তখন কিন্তু আমি ইচ্ছা করে কোডের লাইন বাড়াইতাম, মজা লাগতো যে এত বড় লাইনের, সরি 1500 না 15,000। সো দ্যাট মিনস ওই সময় আমার হচ্ছিলো একটা ভালো লাগতো, আমাদের একটা ফিলিংস লাগতো যে আল্লাহ এত বড় লাইনে কোড লিখছি। ওই সময় তো ইচ্ছা করে কতগুলো ফাংশন দরকার নাই তাও অ্যাড করে দিতাম। হ্যাঁ এটাও করতাম, স্পেস না আমি করতাম কি হচ্ছিল ওই যে এই যে এখানে নিউ লাইন আছে না, এই যে এটাই ভাবে লেখে না,
এটাই ভাবে লিখতে একটা লাইন পারবে। এরকম যদি 100টা ফাংশন থাকে 100 লাইন তো বেড়ে গেল এখানে। সো যাই হোক, দ্যাট মিনস হলো এই যে তোমরা এখন যে প্রজেক্টগুলো করো অথবা এই যে আমি জেনেরিক্স আসলে মেনলি জেনেরিক্সটা দিয়ে বললাম কারণ জেনেরিক্সটা আসলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক তোমার যদি লাইব্রেরি ক্রিয়েট করতে চাও। সো ওই লাইব্রেরি ক্রিয়েট করার সময় দেখো যে এটা ডিটেলস সম্বন্ধে আরও জানবা। এটা আরও অনেক টপিক আছে যাওয়া না, এই যে এখন যে এটা শেষ করতেছি এখানে যাওয়া শেষ না, তোমার যাবার মতো 10% তুমি পড়ো না। সো এবার চিন্তা করে দেখো যাবা কতটুকু বিশাল, 10%ও না, 10% অনেক বেশি বলছি। সো কাইন্ড অফ 5% অথবা 7% এরকম পড়ছো। এর চাও আরও অনেক কিছু আছে। যাবার তুমি বইটা দেখো, বইটার মধ্যে চ্যাপ্টারই হচ্ছে 25টা না কয়টা জানি, আর ওইটার মধ্যে কয়টা চ্যাপ্টার পড়ানো হয়েছে, ওই বইটা জাস্ট ইন্ট্রোডাক্টরি যাবা। তো এবার চিন্তা করো এরপরে আর যাবার কি কি আছে। আর যাই হোক, এটা যদি বললেন আমরা প্রজেক্টের সময় মানে অনেক লাইব্রেরি আছে মানে ডাউনলোড করে নিতে হইতেছে, সেই লাইব্রেরিগুলো আদৌ ক্রিয়েট করা মানে ওই লাইব্রেরিতে যে হয়তো কেউ একজন ইউজ করছে, ক্রিয়েট করছে, তুমি হচ্ছে ওই লাইব্রেরিগুলো জাস্ট ইউজ করতেছো। মানে এরকম নিজেরা ক্রিয়েট করতে গেলে কেমনে এগুলো তো এর জন্য তো বললাম এই সময় এইসব জিনিসের জন্য হলো টিচারদের হেল্প নিতে পারো। তোমাদের যে সব টিচাররা ইন্টারেস্ট এসব নিয়ে কাজ করে তাদের সাথে দেখা করতে পারো। ফর এক্সাম্পল তোমরা এখন কি সবাই তো 6 সেমিস্টার কমপ্লিট অথবা 5th সেমিস্টার, 5th হয়ে যাবে, তো এবছর হয়ে গেলে হলো মানে 7 সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে, মানে যদি আল্লাহর মধ্যে রেগুলার থাকো। এখন সমস্যা হলো যে আগে থেকে সব কিছুই রাখতে হয় যে তোমরা কোন এরিয়াতে কাজ করবা। রিসার্চ নামে একটা জিনিস আছে, রিসার্চের দিকে যাবা কিনা অথবা সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে যাবা কিনা, এগুলো এখন থেকে মানে একটু কান খোলা রাখতে হয়, যে চোখ কান খোলা রেখে কোন জায়গায় কী হচ্ছে এই ধরনের একটু। এই যে অনেক সময় সেমিনার হয় আমাদের, সেমিনারগুলোর মধ্যে অ্যাটেন্ড করতে পারো এমন। হ্যাঁ করবা, শোনো না হাসির বিষয় না, গতকালকে রাত্রেই আমি একটা আর্টিকেল পড়তেছিলাম। ইলন মাস্কের নাম শুনছো? আচ্ছা, ইলন মাস্ক হলো পৃথিবীর ওয়ান অফ দ্য বিলিয়নিয়ার পাবলিক, যে হলো এখন পর্যন্ত মানে 40 বছরের মধ্যে তার মানে 4টা মাল্টি বিলিয়নিয়ার কোম্পানি আছে, ঠিক আছে, মানে বিলিয়ন লেভেলের কোম্পানি। সে হলো এর করতে পারো মানে ইলন মাস্ক নিয়ে অলরেডি বই আছে, এমন জিনিস আছে। সে হলো পেপাল নাম শুনছো না? পেপালের প্রতিষ্ঠাতা ছিল, নেটফ্লিক্সের প্রতিষ্ঠাতা ছিল, নেটফ্লিক্স মনে হয়, আমি সেটা জানি না। টেসলা মোটর কারের হলো প্রতিষ্ঠাতা। স্পেস এক্স যে পাঠায় বাইরে, যে নভোচারী পাঠায়, ওইটার প্রতিষ্ঠাতা সে। এমন হচ্ছিল একটা স্মার্ট ব্যাটারি সামথিং এরকম একটা দাঁড়িয়ে আছে, ব্যাটারি আছে সেটা। এবং তার ভবিষ্যতের চিন্তা ভাবনা হলো যে ফ্লাইং মানে ইলেকট্রিক ফ্লাইং অ্যারোপ্লেন বানাবে সে, ঠিক আছে, ইলেকট্রিকে চলবে। সো এগুলো হচ্ছিল দেখো, পেপাল একটা বিজনেস ব্যাংকিং টাইপের এরিয়া, টেসলা একটা মোটর টাইপের এরিয়া, স্পেস এক্স হলো মানে স্পেসের টাইপের। তাহলে দেখো তার যে কোম্পানিগুলো ডিফারেন্ট দিকে। সে হলো আমি কালকে যেটা বললাম, সে হলো মানে পার ডেতে 2টা করে বই শেষ করতো। চিন্তা করতে পারো, পার ডেতে 2টা করে বই শেষ করতো। এবং সে হলো মানে কাইন্ড অফ হলো মাসে 60টার উপরে বই পড়তো। আর সপ্তাহে 85-80 থেকে 90 ঘন্টা সে কাজ করে। এবার তুমি চিন্তা করে দেখো তুমি কয় ঘন্টা কাজ করো। 45 ঘন্টা কাজ করলে নর্মালি যারা সিও লেভেলে তারা নর্মালি 40 থেকে 50 ঘন্টা কাজ করে সপ্তাহে, আর সে হলো এটা ডাবল কাজ করে। সো এগুলো হলো মানে তার স্ট্যাটিস্টিক। দ্যাট মিনস সে মানে ওটার মধ্যে বলতেছিল যে সে ছোটোবেলা থেকেই ডিফারেন্ট টাইপস অফ এরিয়াতে কাজ করতো। সে বায়োলজি নিয়ে কাজ করছে, সে বায়োলজিতে পড়ালেখা করছে, ফিজিক্সে পড়ালেখা করছে, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করছে, অ্যারোস্পেসে পড়ালেখা করছে। এগুলো সব দিকে সে পড়তো, ঠিক আছে। এবং ইয়ের মধ্যে একটা আছে হলো ওই যে ড্রপ বক্সের নাম শুনছো না? ড্রপ বক্সের প্রতিষ্ঠাতা, ড্রপ বক্স তৈরি করার আগে সে হলো প্রতি উইকেন্ডে মানে যখন একটা উইকেন্ড আসতো, কোনো একটা বন্ধ আসতো, সেই করতে কি কতগুলো বই কিনতো অ্যামাজন থেকে, মানে বিভিন্ন জায়গা থেকে বই কিনতো। 15-12 টাকা করে বই কিনতো, বই কিনে ছাদের উপরে যেয়ে বসে বসে ওগুলো পড়তো।
তারপরে হচ্ছিল সে হচ্ছিল যে ইকোনমিক্স বিভিন্ন ধরনের এরিয়াতে হচ্ছিল তার যখন ক্যাপাবিলিটি আসছে তখন হচ্ছিল যে সে যে ড্রপ বক্সের একটা আইডিয়া পেয়েছে। মেনলি এটার বলা হচ্ছিল লার্নিং জেনারেলাইজেশন, লার্নিং ট্রান্সফার এটার নামটা। এটা হচ্ছিল তুমি ডিফারেন্ট টাইপস অফ ফিল্ড থেকে তুমি পড়ালেখা করে দেন হচ্ছে হলো ওইটাকে আরেক জায়গায় ট্রান্সফার করো। এই তোমরা যে অ্যালগোরিদমগুলো পড়ো না, এই অ্যালগোরিদমগুলো কিন্তু অনেকগুলো আছে, আবার বায়োলজি থেকে অ্যালগোরিদম ইনহেরিট করানো হয়। যেমন একটা অ্যালগোরিদমের নাম আসলে বি অ্যালগোরিদম, একটা অ্যালগোরিদম আসলে অ্যান্ট অ্যালগোরিদম, একটা নাম আসলে সোয়াম অপটিমাইজেশন, পার্টিকেল সোয়াম অপটিমাইজেশন। এগুলো হচ্ছে হলো অ্যান্ট যেভাবে চলে। অ্যান্ট কীভাবে চলে? অ্যান্ট হচ্ছে হলো মনে করো সে যেতে থাকে, যেই দেখলো একটা খাবারের সোর্স পাইছে সে করে কি ওই জায়গা থেকে আসতে থাকে এবং আসার সময় সবাইকে ওই মেসেজটা ট্রান্সফার করে দেয় যে ওই জায়গায় একটা খাবার আছে। তখন সবাই করে ওই জায়গায় দেয়। দেখবো যে এক জায়গায় কোনো একটা মিঠা জিনিস রেখে দিলে, সুইট টাইপের কোনো একটা জিনিস রেখে দিলে ফার্স্টে কিন্তু একটা দুইটা যায়, তারপরে আস্তে আস্তে হচ্ছিল সবগুলো যায়। এইটা দিয়ে হচ্ছিল অ্যালগোরিদম ডিজাইন করা। এখন আমার থিসিস পেপার ছিল এটার উপর যে অ্যান্ট অ্যালগোরিদম দিয়ে কীভাবে হচ্ছিল একটা মানে সামথিং একটা প্রবলেম সলভ করা। এবং হচ্ছে হলো বি অ্যালগোরিদম, যেটা বি অ্যালগোরিদমের মধ্যে হলো একটা হরমোন ইউজ করে। মানে হচ্ছিল যে তুমি যে জায়গায় সে মানে যে হানি পেয়েছে সেই পার্টটাকে সে হচ্ছে হলো ওখানে একটা হরমোন ফালাই দেয়, অ্যান্টো ফালাই দেয়, অ্যান্টো একটা হরমোন ফালাই দেয়। সেই হরমোনটা হচ্ছে হলো অন্যরা হচ্ছে হলো ওইটা সেন্স করতে করতে ওই জায়গায় যত বেশি হরমোন ফালাবে তত বেশি হচ্ছে হলো ওই খাবারের সোর্সটা তত বেশি, ওইটা হলো মেসেজ দেয়। সো যাই হোক, এরকম মেনলি হচ্ছে হলো যে আমরা যে সিএসি পড়ি জ্যাসমিন এটা না, যে অনেকে আছে হচ্ছে হলো বাইরে থেকে এসে মানে অন্য সাবজেক্টে পড়ালেখা করে, যেমন হয়তো বিবিএতে পড়ালেখা করছে অথবা জুলজি অথবা সামথিং বায়োলজি অথবা সামথিং কোনো অন্য কোনো একটা সাবজেক্টে পড়ালেখা করে আবার কিন্তু তারা সিএসিতে সুইচ করছে এবং তারা অনেকে আবার সিএসি থেকেও ভালো কাজ করে রিসার্চের দিকে, কারণ ওই যে তাদের অনেক সাইড দিয়ে নলেজ আছে। কিন্তু তোমাদের এখানেও অনেক যেমন জুলজি রিলেটেডও কিন্তু কাজ করা হয়, যেমন বায়োলজি অথবা মেডিকেল রিলেটেড। এটা একটা এরিয়া আছে নাম হচ্ছে বায়োইনফরমেটিক্স। তো বায়োইনফরমেটিক্স এরিয়াতে হচ্ছে হলো ওই যে বায়োলজি ইনফরমেশন এগুলো আস্তে আস্তে জানবা। এত এখন এইসব ডিসকাস করলে ফাউল ডিসকাশন, এগুলো নিয়ে তোমাদের কোনো লাভ হবে না, কামও লাগবে না। এগুলো হয়তো ইন্টারেস্ট যদি থাকো তাহলে হচ্ছে এই যে তোমাদের যে বন্ধগুলো থাকে 20 দিনের বন্ধ, এই যে এখন হয়তো 20 দিনের বন্ধ শুরু হয়ে যাবে, 20 দিন না আর বেশি বাবা, আর যাই হোক 20 দিনই ধরো, কারণ তোমাদের শুরু হবে মনে হয় 28 তারিখের দিকে ক্লাস শুরু হবে, 28-29 তারিখে সামথিং এরকম। তাহলে এবার চিন্তা হয়ে যাবে কত দিনের বন্ধ হয়ে যাচ্ছে। এসব বন্ধগুলো হচ্ছে হলো দেখো এরকম বন্ধ কয়টা পাবা? 20 দিনের কথা চিন্তা করলে 12টা সেমিস্টার হলে 12 বার এরকম বন্ধ পাবা। এখন পর্যন্ত তো অলরেডি 5টা বন্ধ মনে নষ্ট করছো, মানে যারা নষ্ট করছো, বাকি আছে 7টা বন্ধ। এবার চিন্তা করে দেখো কতটুকু করতে হবে। তো এই যে কোনো সময় যে বললাম না সিভিটা লেখো, এই বন্ধের মধ্যে চেষ্টা করে একবার সিভিটা লেখো, অথবা এখন পর্যন্ত কি কাজ করছো, কি দেখানোর মতন কাজ করছো এটা লিস্ট আপ করো। তখন দেখবা যে ওই সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাও না, ওইটা দেখে বোঝার চেষ্টা করো যে সে না সামনে আরও কষ্ট করতে হবে। কিন্তু ফ্রাস্ট্রেটেড লাভটা কি? অলরেডি তো কিছু করার নেই, তার মধ্যে আবার সামনেরগুলো সময়টা নষ্ট করতেছে। আচ্ছা যাই হোক, জাস্ট একটু ছোটো একটা জিনিস দেখাই দিই। আমরা অ্যানোনিমাস ক্লাস তৈরি করছিলাম না, মনে আছে? কী করছিলাম? অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অবজেক্ট তৈরি করার জন্য আমরা অ্যানোনিমাস ক্লাস তৈরি করছিলাম। ওইখানেই হচ্ছিলো বডি ডিফাইন করে দিতাম। যখন আমি অবজেক্ট ক্রিয়েট করতাম তখনই হচ্ছিলো ইনস্ট্যান্টলি আমরা হচ্ছিলো এটা বডি ডিফাইন করে দিতাম। এখানে জাস্ট ছোটো একটা ভার্সন হচ্ছিলো যেমন থ্রেড রানেবল, এটা দিয়ে আমি দেখাই। থ্রেড রানেবল কি? একটা ক্লাস, এটা তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, বা এটাকে এক্সটেন্ড করে এই রান মেথডটাকে ওভাররাইড করা যাবে না। ইভেন তো এই রান মেথডটা আবার সে আরেকজনের কাছে ওভাররাইড করে নিয়ে আসে, কিন্তু মাল্টিপল লেভেলে ওভাররাইড করা যায় না। ওই যে আমরা দেখছিলাম প্যারেন্ট তারটাকে ওভাররাইড করছে, আবার তারটাকে ওভাররাইড করছে, আবার তারটাকে ওভাররাইড করছে, যে কোনো জায়গায় ওভাররাইড করতে পারে। তাহলে এই থ্রেড রানেবলের রান মেথডটাকে ওভাররাইড করতে গেলে কি আরেকটা আমার ক্লাস লিখতে হবে, যে ক্লাসের মধ্যে হচ্ছে হলো ধরো ক্লাস লিখলাম টেম্পোরারি একটা ক্লাস, যে হলো এক্সটেন্ড করবে থ্রেড রানেবলকে এন্ড হচ্ছে রান মেথডটাকে ওভাররাইড করে দিবে। বাট এই সেম কাজটা যদি করতে পারছিল ইনস্ট্যান্টলি এখানে সলিউশন ক্লাসের মধ্যে আমি লিখলাম থ্রেড রানেবল টিআর নাম দিলাম ইকুয়াল টু নিউ থ্রেড রানেবল, এটা দিতাম না। অ্যানোনিমাস ক্লাস তৈরি করতে গেলে কি করি? এটার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বডি লিখে দিই না, এইভাবে না অ্যানোনিমাস ক্লাস। সো এখন তুমি যদি থ্রেড রানেবলে রান মেথডটাকে তুমি যদি ওভাররাইড করতে যাও, জাস্ট নাথিং এলস, এইটা সরি
অল প্লাস ইনসার্ট দিয়ে ওভাররাইট মেথড, এই যে রান মেথডটাকে ওভাররাইট করতে চাই। আসলে এখানে সুপার রান দিলে কাটটা কল করবে, থ্রেড রানে বলবে, কারণ এটা এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা অ্যানোনিমাস ক্লাস তৈরি হয়েছে। সো জাস্ট যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যানোনিমাস ক্লাস তৈরি করা হয় এটা না, আমরা নরমাল ক্লাসেরও অ্যানোনিমাস ক্লাস তৈরি করতে পারি যদি কোনো সময় এরকম ওভাররাইট করতে হয়। এখানে জাস্ট একটা মেথড না, আমি এখানে মাল্টিপল মেথডটাকেও ওভাররাইট করতে পারি, আর অনেকগুলো মেথড ওভাররাইট করতে পারি। ঠিক আছে, দ্যাট মিনস আমি এখানে ওই এই যে এই বাউন্ডারির মধ্যে, এই বডির মধ্যে আবার হচ্ছে নতুন ভাবে একটা ক্লাস ডিফাইন করতেছি। ক্লাস ডিফাইন করতেছি না, ক্লাসের বডিটা ডিফাইন করতেছি। ঠিক আছে, সো যখন একটা ফুল কমপ্লিট একটা ক্লাসের কোনো মেথডকে যদি তুমি জাস্ট ওভাররাইট করতে চাও, জাস্ট ওভাররাইট করার জন্য যদি কোনো সময় জাস্ট পার্টিকুলার একটা অবজেক্টের জন্য যদি পার্টিকুলার একটা মেথডকে ওভাররাইট করতে চাও, তাহলে তুমি এইভাবে ওভাররাইট করে দিতে পারো জাস্ট অ্যানোনিমাস ক্লাসের মধ্যে। অ্যানোনিমাস ক্লাসের মধ্যে ডিফারেন্স হচ্ছিল অ্যানোনিমাস ক্লাসের মধ্যে ওই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো সবগুলো ইমপ্লিমেন্ট করতে হয়। আর এখানে দেখো আমি কিন্তু ফার্স্টে কোনো কিছু ইমপ্লিমেন্ট করিনি, এটাও ঠিক আছে, বাট এটা আসলে মিনিংলেস। তুমি এটা আসলে তৈরি করবা তখনই যখন হচ্ছে হলো আমি কোনো কিছু একটা মেথডকে ওভাররাইট করতে যাব। এটাই বলো। ওকে, সো সিলেবাস শেষ, স্প্রিং 2000 সেমিস্টার শেষ। আর আমি জাস্ট একটু ওভারভিউ করে দিই কী কী পড়ানো হয়েছে, যাতে তোমাদের পরীক্ষার সময় পড়বা একটু মনে থাকে যাতে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে হলো নেক্সট দিন তোমরা কাউন্সিলিং আওয়ারের জন্য আসতে পারো। আগামীকালকে মোটামুটি আমি ফুল ডে থাকবো, ঠিক আছে? আগামীকালকে আসতে পারো যদি কোনো ধরনের প্রবলেম থাকে। আচ্ছা, আমি জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি কী কী জিনিস পড়ানো হয়েছে। সো তোমাদের হচ্ছে হলো আগে যেরকম মানে আগের মিডের আগে যে টপিকগুলো ছিল সব টপিকই কিন্তু এখানে ইনক্লুডেড। কারণ দেখছো আমরা যে ইনহেরিটেন্স করতেছি, আমরা সবসময় এক্সটেন্ড করতেছি, ইমপ্লিমেন্ট করতেছি, ইন্টারফেসের কাজগুলো আছে, এক্সেপশনের কাজগুলোও আছে। সো আগের সব টপিক কিন্তু এখন ফাইনালের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? এছাড়া কি কি ফাইনাল আমরা নতুনভাবে করছি সেটা হচ্ছে আমরা ইনার ক্লাস করছি। ইনার ক্লাসের মধ্যে আমরা দেখছি কীভাবে নেক্সট ইনার ক্লাস তৈরি করা যায়, স্ট্যাটিক ইনার ক্লাস তৈরি করা যায় কীভাবে, এমন ইনার ক্লাসের মধ্যে কীভাবে অ্যাক্সেস প্রপার্টি দেওয়া যায়। আফটার দ্যাট আমরা দেখছি হচ্ছিল কীভাবে এক্সেপশন তৈরি করা যায়, এমন কীভাবে হচ্ছিল আমার কাস্টম এক্সেপশন তৈরি করা যায়, কীভাবে ট্রাই কেস দিয়ে এক্সেপশন হ্যান্ডেল করতে হয়, কীভাবে হচ্ছিল আমরা হলো কাস্টম এক্সেপশনগুলো থ্রো করতে পারি, আবার থ্রোস কীভাবে করতে পারি। ট্রাই ক্যাচের মধ্যে আবার হাইরেসি আছে, আবার দেখলাম ক্যাচের আবার কতগুলা মানে একসাথে অনেকগুলো ক্যাচ লেখা যায়, আবার হচ্ছিল ট্রায়ের ভিতরে আবার একটা ট্রাই লেখা যায়, মানে নেস্টেড ট্রাই, ঠিক আছে? আবার দেখছিলাম এখানে ফাইনালাইজ কীভাবে কাজ করে। সো এটা গেছে হচ্ছিল এক্সেপশন। আফটার দ্যাট আমরা দেখছি হলো ফাইলের কাজ। ফাইলের মধ্যে আমরা দেখছি কীভাবে হলো ফাইল থেকে ইনপুট আউটপুট নেওয়া যায়, আবার কীভাবে দেখছি একটা অবজেক্ট ধরে হচ্ছিল ফাইলে রাইট করে রাখা যায়, এবং অবজেক্টটা দিয়ে আবার ফাইল থেকে রিড করে কীভাবে আনা যায়। সো আমরা ফাইলের নর্মাল কাজ দেখছি। নর্মাল দেখছি যেভাবে আমরা ফাইল ইনপুট স্ট্রিম বাফার এটা তৈরি করছি, সেখানে সেম কাজটাই আমরা হচ্ছিল এখানে করতেছি। একটা রিকোয়েস্ট হচ্ছিল বাসায় যে আজকে 5 বার করে বাফার রিডার কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা লিখবা। রিকোয়েস্ট বাফার রিডার বাফার রাইটার কীভাবে লিখতে হয়, যারা লিখতে পারো নাই কীভাবে লিখতে হয়, ঠিক আছে? বাফার রিডারের মধ্যে আমরা কোনো সময় ফাইলের স্ট্রিং করে নাম দিয়ে দিই না, আগে ফাইল রিডার তৈরি করি, আফটার দ্যাট বাফার রিডার তৈরি করি। আগে ফাইল রাইটার তৈরি করি, তারপরে বাফার রাইটার তৈরি করি। সো আল্লাহর দোহাই লাগে বাসায় যে বাফার রিডার বাফার রাইটার কীভাবে লিখতে হয় এই দুইটা লাইন আগে আজকে বাসায় যে 5 বার করে লিখবা, কারণ তোমাদের ফাইল প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোশ্চেন থাকবে। টোটাল 7টা কোশ্চেন হবে, 7টা কোশ্চেন থেকে 5টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। সো তোমার টপিক দেখো 7টা কিন্তু নাই, দ্যাট মিনস প্রত্যেকটা টপিক থেকে অলমোস্ট একটা না একটা কোশ্চেন থাকবে। সো ফাইলের থেকে একটা কোশ্চেন থাকবে, আমি আগে থেকে বলে দিচ্ছি, ফাইল থেকে কোশ্চেন থাকবে, গুই থেকে কোশ্চেন থাকবে, এক্সেপশন থেকে কোশ্চেন থাকবে, থ্রেড থেকে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন থাকবে। সো ফাইলের যদি কোনো কোশ্চেন আসে অ্যাটলিস্ট এই দুটা লাইন লিখতে পারলে, ফাইল কীভাবে ওপেন করতে হয়, ফাইল কীভাবে রাইট করতে হয়, ঠিক মতো রিড আর রাইট এতটুকু যদি করতে পারো, লজিকের কাজ যদি নাও করতে পারো, তাও দেখবে 50% উপরে মার্ক পাবা। কিন্তু তোমরা এতই বোধাই বোকা, আমার রাগ লেগে যায়। আমি কালকে যখন তোমাদের সিটি খাতা, কালকে না কালকে গেছে, সরি মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ, আমার রিয়েলি রাগ লেগে গেছে যে তোমাদের আমি অ্যাটলিস্ট ফাইল কীভাবে রিড করতে হয় আমি সেটা শিখাইনি। এটা খুবই কষ্ট লাগে আমার, ওই সময় মার্ক কাটতে খুবই আমার আরাম লাগে না, এটা খুবই খারাপ লাগে যে এই কথা আমি কি তোমাদের দেখাইছি। সো আল্লাহর দোহাই লাগে বাসায় যে আজকে 5 বার করে কীভাবে বাফার রাইটার আর বাফার রিডার লিখতে হয়, অথবা যেভাবে তুমি ইচ্ছা তুমি যেভাবে রিড করতে চাও। ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে বাইট রিড করে, ফাইল রিডার দিয়ে ক্যারেক্টার রিড করা যায়, ফাইল রিডার দিয়ে কোনো সময় একটা ফুল স্ট্রিং রিড করা যায় না।
এবার তোমাদের যে কোশ্চেনটা আছে অ্যাটলিস্ট এই কোশ্চেনটা যে বাসায় সলভ করো। একজন মনে আমাকে মেসেজ পাঠাইছিল কীভাবে ঠিক করা যায় কিনা, আমি অ্যান্সার দেবো ইনশাল্লাহ, মানে আমি এই বিজি ছিলাম, ঠিক আছে। সো অ্যাটলিস্ট বাসায় যে ঠিক মতন করে একটু কোডটা অ্যাটলিস্ট লিখো, যদি ওই কোডটাই অ্যাটলিস্ট লিখো, দেখবা যে তোমার অ্যাটলিস্ট পরীক্ষার মধ্যে এই টাইপেরই জিনিসই দিবে। মানে এই টাইপের জিনিস মানে হচ্ছিল হয়তো এটাকে একটু চেঞ্জ করে দিল, একটু লজিক চেঞ্জ করে, লজিকে হয়তো ওই ওখানে লজিক হয়তো 30-40% মার্ক পাবে, ওইটা মার্কটুকু পাবা না। অ্যাটলিস্ট কীভাবে রিড করতে হয়, কীভাবে রাইট করতে হয়, অ্যাটলিস্ট ওই মার্কটুকু তো পাবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখছিলাম হচ্ছিল কীভাবে গুইয়ের কাজ করা হয়, মানে কীভাবে একটা কাস্টম, আমরা একটা দেখছি হলো যে কাস্টমলি কীভাবে হলো গুই তৈরি করা যায়, মানে কাস্টমের হ্যান্ড কোডে লিখে। তো এটাও খুবই সিম্পল একটা গুই দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন পরীক্ষার মধ্যে, দেখবে আগের বছর কোশ্চেনগুলো দেখো খুব সিম্পল একটা গুইয়ের ডিজাইন করতে হয়। হয়তো একটা লেভেল থাকে, একটা টেক্সট ফিল থাকে, একটা বাটন থাকে, বাটনের মধ্যে অ্যাকশন লিসন লিখতে হয়। অ্যাকশন লিসনও লিখতে পারো না তোমরা, যে এবার ল্যাবের পরীক্ষা দিচ্ছ যারা, অ্যাকশন লিসনও কীভাবে লিখতে হয় আল্লাহ জানে কীভাবে কী লিখছো। অ্যাকশন লিসনারটা কীভাবে লিখতে হয়, এই লাইনগুলো অ্যাটলিস্ট আমি যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো অ্যাটলিস্ট বাসায় যে অ্যাটলিস্ট বেসিক আমি যেখানে যেগুলো পড়াইছি সেই কোডটা একটু লিখো, সেই সিনট্যাক্সটা একটু ফলো করো। আমি যেটা পড়াইছি আমি বাটনের জন্য জাস্ট পড়াইছি না, বাটন বললাম কেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখছি হলো ফাইল, তারপরে দেখছি জেনেরিক্স ও কালেকশন। তো কালেকশনের মধ্যে দেখছি কীভাবে এই যে অ্যারে লিস্ট, আমি যে কটা কালেকশন দেখছি এই কটা কালেকশনে পড়লে হবে। অ্যারে লিস্ট পড়েছি, লিস্ট পড়েছি, আর হচ্ছে হ্যাশ ম্যাপ, হ্যাশ টেবিল, ঠিক আছে। লিস্ট ওই যে লিঙ্ক লিস্ট। আচ্ছা, তারপরে দেখছি লিস্টের মধ্যে কীভাবে শর্ট করতে হয়, আমরা যে একটা কাস্টম কম্পারেটর লিখতে হতো, কারণ হচ্ছিল আমরা জানি না যে কীভাবে হচ্ছিল ওইটাকে কম্পেয়ার করতে হবে। সো এর জন্য কম্পারেবল একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে দিতে হয়, এটা হলো কালেকশন। তারপরে এরপর দেখছি আমরা জেনেরিক্স, জেনেরিক্সের মধ্যে দেখছি কীভাবে হচ্ছে একটা মেথডকে জেনারেলাইজ করা যায় টাইপের মধ্যে, কীভাবে হচ্ছে একটা মেথড টাইপটা একটা প্যারামিটার হিসেবে নেওয়া যায়। এরপরে আমরা দেখছি কীভাবে কম্পারেবল করা যায়, যে কম্পেয়ার যদি করতে হয়, কোনো একটা টাস্ক যদি করতে হয় এটা কম্পেয়ার করতে হয়। সো এটা হচ্ছে আপাতত তোমাদের ফাইনালের সিলেবাস। কোনো বাদ গেছে? ও থ্রেড। সো থ্রেডের মধ্যে আমরা দেখছি কীভাবে হচ্ছে একটা থ্রেড তৈরি করা যায় ইউজিং রানেবল, তারপরে হচ্ছে হলো রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, আরেকটা হচ্ছে হলো থ্রেডকে এক্সটেন্ড করে। তো যে কোনোভাবে তোমার যদি কোনোটা যদি স্পেসিফাই করে না দেওয়া হয় তাহলে তুমি যে কোনোটা দিয়ে করতে পারো, ঠিক আছে, আপ টু ইউ। বাট তোমাকে যদি স্পেসিফাই করে দেওয়া হয় তাহলে দেন ওই অ্যাপ্রোচটাই ইউজ করতে হবে। তো দুইটা অ্যাপ্রোচই পড়ে রাখা ভালো, কারণ কোনটা যদি কোনো একটা স্পেসিফাই করে দেওয়া হয়, এমন কোনো যদি একটা আমি আমি বললাম যে একটা আউটপুটের কোশ্চেন দিলাম যেটার মধ্যে হচ্ছিল রানেবল ইন্টারফেস দেওয়া করা, তাহলে তোমার কোনো প্রবলেম হবে। অথবা একটা ইরোর রেকর্ড দিয়ে দিলাম যেখানে হলো রানেবল ইন্টারফেস দেওয়া করা, তাহলে তুমি এটা আইডেন্টিফাই করতে পারবো না। বুঝা গেছে? সো থ্রেডের এমন দেখো, এখন আমি যদি টপিকগুলো মেজর টপিকগুলো বলি, ফার্স্ট থেকে আমি যদি শুরু করি, ফার্স্ট থেকে এক্সেপশন, থ্রেড, ফাইল, গুই, জেনেরিক, ইনার ক্লাস, কালেকশন। মানে মেজর টপিক আসলে 7টা না, মেজর টপিক আসলে 5টা, কালেকশন এগুলো ছোটো ছোটো টপিক। তাহলে দেখো মেজর 5টা টপিক থেকে আসে হলো 7টা, দ্যাট মিনস কি 5টা থেকে তো কোশ্চেন থাকবেই, বাকিগুলো থেকে কম্বিনেশন করে কোশ্চেন থাকবে। এবং কোশ্চেন টাইপ আগের মতনই, তোমার একটা সিনারিও দেওয়া থাকবে, তোমার একটা কোড লিখতে হবে, অথবা ইনপুট দেওয়া থাকবে, একটা কোড দেওয়া থাকবে, আউটপুট লিখতে হবে, অথবা হচ্ছে হলো যে তোমার ইরোরের মানে একটা কোড দেওয়া থাকবে, সেখানে তুমি ইরোর ফাইন্ড করতে হবে। আল্লাহর দোহাই লাগে আউটপুটের কোশ্চেনে যে ইরোর ফাইন্ড করতে যাও না, তোমার আউটপুটের কোশ্চেনে বলাই আছে যেখানে আউটপুট তোমার বের করতে হবে। তুমি ওখানে কেন তুমি তোমার এত প্রিসিয়াস মাইন্ডটা তুমি ওখানে ওয়েস্ট করতেছো যে ইরোর ফাইন্ড করতে? আমি তো বলেই দিচ্ছি তোমাকে ওখানে আউটপুট লিখতে হবে, যেখানে ইরোর ফাইন্ড ওখানে যে মাথা খাটাও। সো আউটপুটে কোনো সময় ইরোর ফাইন্ড করতে যাও না। অনেকে ইরোরের মধ্যে যে এটার মধ্যে কোনো আউটপুট নাই, এতই বোকা আমরা যে তোমাদের হচ্ছে হলো ওই ইরোর ওখানে যে হচ্ছিল এরকম একটা কোড দিয়ে রাখবো যেটা হচ্ছিল কোনো আউটপুট নাই। বুঝা গেছে? সো যেগুলো পড়াইছি অ্যাটলিস্ট এই যে 5টা টপিক মেজর টপিক বললাম, এই 5টা টপিক বাসায় যে অ্যাটলিস্ট যে কোডগুলো আমি এখানে করাইছি অ্যাটলিস্ট ওই কোডগুলো একটু নিজে হাতে লিখো, টাইপ করে করতে হবে না, হাতে লিখো, ঠিক আছে। আমি বাফার রিডারে যে কোডটা বলছি হাতে লিখো, একটা বেসিক গুইয়ের কোডগুলো হাতে লিখো। আচ্ছা, গুইয়ের তোমাদের যে কোশ্চেনটা আমি দিয়েছিলাম সিটির মধ্যে, সেই কোশ্চেনের মধ্যে তোমরা হচ্ছিল সেট সাইজ, সেট ফন্ট, সেট অমুক, সেট টমুক, এরকম ফন্ট পর্যন্ত খালি ফন্ট সেট করতে যেয়ে তোমার টাইম নষ্ট করছো। এভাবে যদি তোমার টাইম নষ্ট করো তাহলে কি এটার দায়ী আমি কি ওগুলা সেট করতে বলছি? তোমরা কয়েকজনে এই কাজ করছো, ফন্ট সেট করছো, টাইপ সেট করছো, তারপরে আর কি সেট জানি করছো, মানে দুনিয়া 14 সব কিছু সেট করে দিছো।
আমি ওগুলো কিছু বলছি? সিম্পল বলছি একটা লেভেল তৈরি, একটা টেক্সট ফিল থাকবে, একটা বাটন থাকবে, ওই রকম ডিজাইনটা হলে হলো, এবং কাছাকাছি ডিজাইন হলেও আমি ফুল মার্ক দিয়ে দিয়েছি, কিন্তু ওর ধারে কাছে অনেকে করো না। আর যাই হোক, তোমাদের মার্ক আপ করে দেওয়া হয়েছে এবং খাতাগুলো নিয়ে যেতে পারো, যে মানে সিটির খাতাগুলো। আচ্ছা যাই হোক, সো এখানে শেষ সেমিস্টার। সো এরপরে হয়তো আবার দেখা হইতে পারে আমার নেক্সট সেমিস্টারে, আমার নাও হইতে পারে। সো যদি উল্টাপাল্টা, এখনই অনেক কিছুর আগে বলে ফেলছি, সরি, মানে কোনোটা ইন্টেনশনালি ছিল না। হ্যাঁ, ও আচ্ছা, না আগে কিছু রেকর্ডিং হয়ে গেছে, এখন আর করে লাভ নাই, রেকর্ড হয়ে থাকবে। আচ্ছা যাই হোক, মানে এই সেমিস্টারের পরে যদি আবার দেখা হয় তাহলে হয়তো আবার পেন দিতে আসবো, আর যদি না হয় তাহলে তো বেঁচে গেলা, অন্য হয়তো আরেকজনের আন্ডারে পড়ে যাবা। এরপরে তো তোমার কথা অ্যালগরিদম, না না অ্যালগরিদম অনেক হয়ে গেছে, দেখবে অ্যালগরিদম পড়লে আবার কান্নাকাটি শুরু হয়ে যাবে। আচ্ছা যাই হোক, মেনলি হচ্ছিল সাক্ষর স্যারের যা বলো, তোমরা তো এই যে এবার তো তোমাদের আমি ধোকা দিয়ে দিছি, তোমরা তো সাক্ষর স্যারের এক্সপেকটেশন আসছিলা। হ্যাঁ, আরে না, তোমাদের আমরা শোনো, তোমরা আগে হচ্ছিল, তোমাদের মধ্যেও একটা ট্রেন্ড আছে, তোমরা হচ্ছে আগে, আমরা যখন ফার্স্টে জয়েন করছি তখন আমরা হচ্ছিল কয়েকজন আমরা ফ্যাকাল্টিতে ছিলাম, তো মনে করো স্টুডেন্ট এসে বলতো যে স্যার আপনি কোন কোর্স নেবেন, না তাহলে তো মনে হয় আমি ভালোই পড়াই না, স্টুডেন্ট বলবে কেন যে স্যার আপনি কোন কোর্স নেবেন। আসলে তোমরা জানতে চাও হচ্ছিল, আমরাও এখন জানি যে তোমরা আসলে জানতে চাও হচ্ছিল আপনি স্যার কোন নিবেন, ওইটা থেকে আমি এখন বাঁচবো না। আমি জানি, আমার সেকশন থেকে আমি কয়েকবারই দেখছি যে স্টুডেন্ট ফার্স্ট ক্লাস করে বের হয়ে সাক্ষর স্যারের রুমে এসে দাঁড়ায় আছে, যে হচ্ছিল ঠিক আছে, বাট মানে আমিও এত ভালো পড়াই না, আমি এটা জানি। আমার হচ্ছিল আমার ইভেন আমার বোনকে পড়াইতে গেলে ওইও অনেক সময় আমাকে অনেক সময় ফিডব্যাক দেয় যে তোর এই জিনিস ভালো না, ওই জিনিস ভালো না, দেন অনেক কিছু আছে। অবশ্য আমার বোন বলে অনেক সময় আবার নেগেটিভলি বলে, আবার অনেক সময় তোমাদের মার্ক কম দেয় বলে হয়তো নেগেটিভলি বলো। আর যাই হোক, তাও যদি অনেক সময় দেখো, আমাদের অনেক সময় হার্ড টিচার থাকতো, মানে আমাদের হার্ড টিচারদের কাছ থেকে আমরা অনেক সময় নেওয়ার চেষ্টা করতাম, মানে ইভেন হার্ড টিচার হইলেও সে অনেক সময় হেল্পফুল হইতো, ঠিক আছে। সো আমি বলতেছি না আমি খালি একা হেল্পফুল, তোমাদের এখানের মধ্যে প্রায় 35 ফ্যাকাল্টি আছে, সো একজনও তোমার ফেভারিট হবে না আমি এটা বিশ্বাস করি না, অথবা একজনও তোমার হেল্প করে না এটা আমি কোনো সময় বিশ্বাস করি না। সবাই তোমার হেল্প করতে চায়, অথবা কেউ হয়তো টাইমের জন্য পারে না, অথবা তুমি সবার পড়ার স্টাইল সেম না, আমি এক ধরনের পড়াই, আরেকজন আরেক রকম পড়ায়, সাক্ষর স্যার এক রকম পড়ায়। সো তোমার হয়তো একজনের পড়ার স্টাইল ভালো লাগে, আরেকজনের পড়ার স্টাইল ভালো লাগে না, সবাই সবারটা সুইট করে না। তোমরা এখানে 40 জন স্টুডেন্ট যদি থাকো, আমি 30 জন স্টুডেন্টই আসো, 30 জন স্টুডেন্টকে আমি একভাবে পড়াবো, সবাই কি আমাকে পছন্দ হবে? তাহলে তো আর লাইফ এভাবে চলতো না। কেউ হয়তো একজন টিচারের পড়ার স্টাইল বেশি ভালো লাগে, আরেকজন হয়তো সেম টিচারই হয়তো তুমি তোমার পড়ার স্টাইল ভালো লাগতেছে, আরেকজন হয়তো ভালো লাগে না। যেমন মনে করো ফর এক্সাম্পল, একটা টিচার ফাস্ট পড়াচ্ছে, যারা ফাস্ট লার্নার তাদের হয়তো ভালো লাগবে, যারা স্লো লার্নার তাদের হয়তো খারাপ লাগবে। আবার একজন টিচার স্লো পড়াচ্ছে, তখন দেখবা যে যারা ফাস্ট লার্নার তারা বোরিং হয়ে যাচ্ছে, বোর হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল মনে করো আমি যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাছে কথা বলি, অনেকে অ্যান্ড্রয়েড কি জানে, তো ফার্স্টের দিকে আমি পড়াইতে গেলে যারা হচ্ছে হলো খুবই বিগিনার লেভেলে, আমি তো বিগিনার লেভেল থেকে শুরু করতে হবে, তো যারা অলরেডি জানে আমি যদি বিগিনার লেভেল থেকে শুরু করতে যাই তারা দেখবা একটু বোর হয়ে যাবে, তো বোর হয়ে যায়ও। কিন্তু ওই যে এর জন্যই বললাম যে সবসময় সব টিচার তোমাকে সুইট করবে না, ঠিক আছে। যেমন সব খাবার তো তোমার সুইট তোমার ভালো লাগবে না, হয়তো একই খাবারই একজনের কাছে, না হলে কোক পেপসি আলাদা আলাদা আছে, কেন একজন কোক ভালো লাগে, একজন পেপসি ভালো লাগে, একজন কোনোটাই ভালো লাগে না। সো বেটার হচ্ছে হলো যে কোনো সময় কোনো ধরনের, দেখো তুমি এই যে তোমার ফ্রেন্ডের কাছ থেকে, অনেক সময় আমি এটা সবসময় বলি, তোমার ফ্রেন্ডের কাছ থেকে তুমি ভালো সাজেশন পাবো তোমার টিচারের কাছ থেকে, ইভেন তো তোমার টিচার ইয়াংই হোক না কেন, সে তোমার থেকে, তোমার অ্যাটলিস্ট তোমার ফ্রেন্ডের থেকে অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক আগে। সো সে তোমার সারা জীবনের এক্সপিরিয়েন্সগুলো তোমাকে মানে একটা সিটিংয়ে তোমাকে দিতে পারবে। সো যে যত জায়গায় যেখান থেকে আসুক না কেন, যার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, অ্যাটলিস্ট তোমার থেকে সে বেশি জানে। সো ট্রাই করবা টিচারদের সাথে, মানে কমিউনিকেশনটা, অনেকে হচ্ছে ভয়ের কারণে টিচারের কাছে যেতে চাও না। আমি মনে করি না, আমি মনে হয় না তোমাদের আমার জানার মতো কোনো সময় বকাঠকা দিছি, মানে বকাঠকা দিয়ে রুম থেকে বের করে দিছি। হয়তো অনেক সময় টাইমের জন্য বলতে পারি যে এখন টাইম নেই, কিন্তু
আসার মনে করো আমি সেম বললাম আমার কাছে না হোক অন্য একজন টিচারের কাছে আসো, এমন তোমাদের এখন হচ্ছিল ওই যে এই যে একটু আগে বললাম যে তোমাদের অর্ধেক কিন্তু প্রায় চলে গেছে, মানে ফিফথ সেমিস্টার শেষ প্রায় প্রায় বলা যায় অর্ধেক চলে গেছে। এখন তোমার ডিফাইন করা হচ্ছে যে নেক্সট এখন যদি ভুল করেও সিএসসি নিয়ে থাকো তাও এটা ভালোবাসার চেষ্টা করো। সিএসসি আসলে মজা ছাড়বে। আমিও কিন্তু সিএসসিতে আসতে চাই না। আমি কিন্তু এই যে মানে আমার আসলে কাইন্ড আমার মামার ইচ্ছা ছিল এখানে পড়া, তো আমার মামা আসলে এখানে ই করছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার ফার্স্ট চয়েস ছিল না, সিএসসি ছিল না। আমার ফার্স্ট চয়েস ছিল জেনেটিক্স আর ছিল ফার্মেসি। সো আমি মানে আমি এখন চিন্তা করি যে আমি আসলে লাকি যে ওই দুটোর একটাও পাইনি। ইভেন তো এখন মনে হতে পারে যে আঙ্গুর ফল টকের মতো আমি বলতেছি, বাট অ্যাকচুয়ালি আমি লাকি যে এখন আমার সাথে ফার্মেসিতে যারা আবার ভর্তি হয়েছে তারা এখন পর্যন্ত মানে পড়াশোনা করতেছে। এমন হচ্ছে এই সিএসসি ফিল্ডে হচ্ছিল একমাত্র মানে এই ফিল্ড যে ফিল্ডে হচ্ছিল অনার্স কমপ্লিট করে হচ্ছিল জয়েন করা যায় লেকচার হিসেবে, কিন্তু অন্য কোনো কিন্তু এই কাজটা করা যায় না। কারণ হচ্ছিল আমাদের সিএসসিতে লেকচারের সংখ্যা খুব কম, মানে টিচারের সংখ্যা কম, মানে কম্পেয়ার টু স্টুডেন্ট। কিন্তু অন্য ফিল্ডে আসলে অনেক বেশি আছে। তো এক হিসাবে মাস্টার্স কমপ্লিট করে টিচার হিসাবে হওয়া উচিত, বাট আমরা আসলে অনেক সময় তো এটা বাংলাদেশে এখনো সম্ভব না। কারণ হচ্ছিল তোমাদের চিন্তা করে দেখো কতগুলো স্টুডেন্ট, ঠিক আছে? সো এই স্টুডেন্টের কারণে অনেক সময় হচ্ছে টিচার বেশি নিতে হয়, যেমন তোমাদের এখানে তো প্রায় 35 স্টুডেন্ট। তাই বলে এই না যে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করে আসলে টিচার ভালো না। হ্যাঁ, কিছু এক্সপিরিয়েন্স দরকার আছে, বাট গ্রাজুয়েট আমি এটা মানি যে এটা গ্রাজুয়েট ইনক্রিজ হয়। আমি এটা সব সময় তুমি মনে করো আমাকে 10 বছর পরে দেখো, আমি টিচিং লাইফে থাকলে ইনশাল্লাহ আমি টিচিং লাইফে অনেক ইমপ্রুভ করতে পারবো। কারণ আমি 2 বছর আগে যা ছিলাম এখন নাই। কমপ্লিটলি আমি নিজে জানি আমার কতটুকু আপডেট হয়েছে, ডাউনগ্রেডও হতে পারে। যাই হোক, সো এখন মনে করো তোমাদের যদি এখানে থাকাও হয় অথবা নাও থাকা হয়, কোনো সময় যদি কোনো মানে যদি দরকার হয়, মানে এই সেমিস্টার পরে যদি নাও পাও মানে ইউএতে, কারণ ইউএতে তোমাদের অনেকে চলে যাচ্ছে। সো এটা একটা ফ্লো আছে, ঠিক আছে? সব সময় তো সব জায়গায় থাকে না। যেমন নর্মালি হচ্ছিল এটা কোন জায়গায় শুনবো তোমরা? না, আমার কোনো এখনো কনফার্ম কোনো কিছু চলে যেতাম, বাট আমি হলো একটা হ্যাঁ